ধন্যবাদ মাসুদ ভাই। তুষার ভাই, আমি প্রথমেই যে জিনিসটা আলোচনা আনতে চাচ্ছি, আপনি নিজেও একজন চিকিৎসক এবং চিকিৎসা সম্পর্কিত একটা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র, এবং তারও চেয়ে বড় কথা যে গণস্বাস্থ্য কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ট্রাস্টি ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমার ধারণা ওনার সঙ্গে আপনার একটা সম্পর্ক ছিল, চিকিৎসক হিসেবেও আপনার ওনার সঙ্গে একটা এক ধরনের হয়তো নৈকট্য অনুভব করেন। এই গণস্বাস্থ্য কেন্দ্রে ওনার মৃত্যুর পর এখন নানা জটিলতায় আক্রান্ত। এর মধ্যে আজকে দেখলাম যে একটা পত্রিকা, জাতীয় দৈনিকে কালের কণ্ঠে একটা বিশাল রিপোর্ট ছাপা হয়েছে, অনুসন্ধানী রিপোর্ট। সেই রিপোর্টটা যেটা শিরোনাম হলো রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র। আমার ধারণা এই রিপোর্টটা আপনি দেখেছেন অথবা চোখ বুলানোর সময় পেয়েছেন। এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে রিজওয়ানা হাসান, মানে প্রতিষ্ঠাতা ট্রাস্টি যিনি জীবিত মধ্যে একজন আছেন, ডক্টর নাজিমউদ্দিন আহমেদ, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওনাকে জোরপূর্বক সরিয়ে দিয়েছেন এবং নিজেরাই নিজেদেরকে ট্রাস্টি হিসেবে অনুমোদন দিয়েছেন। তারপরে আগে যাদেরকে জাফরুল্লাহ সাহেব মানে দুর্নীতির দায়ে যাদেরকে বের করে দিয়েছিলেন, তাদেরকেও ট্রাস্টি বোর্ডের সদস্য করেছেন। এই যে পুরো ঘটনাটা, আপনি এটাকে নিয়ে কি বলবেন? আমরা জাফরুল্লাহ ভাইকে জাফরুল্লাহ ভাই বলতাম, যদিও বয়সে তিনি আমার চাইতে অনেক বড়। আহ মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমাকে অনেক স্নেহ করতেন। এই স্নেহের কারণ আমি জানি না। হয়তো ডাক্তার হিসেবে অথবা বিভিন্ন কাজে তিনি আমাকে যেহেতু দেখতেন, তিনি আমাকে খুবই স্নেহ করতেন। আমরা বহুবার আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে এবং আমি তার ইন্টারভিউ করেছি। আউটস্পোকেন মানুষ, আহ, সরল সোজা কিন্তু খুব সাহসী। এবং আমি গণস্বাস্থ্যের যে বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়েছি, গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়েছি। ঢাকায় যে গণস্বাস্থ্য কেন্দ্রের যে ভবনটি রয়েছে, সেখানে আমি গিয়েছি। একটা হাসপাতাল আছে ধানমন্ডিতে, আপনি নিশ্চয়ই জানেন। অতি সস্তায় ডায়ালিসিস হয়, অত্যন্ত কম খরচে চিকিৎসা হয়। এখন এই প্রতিষ্ঠানটি একটি আমি বলবো যে বৈপ্লবিক প্রতিষ্ঠান, কেননা গণস্বাস্থ্যের এই প্রতিষ্ঠানের অধীনে বিশ্ববিদ্যালয় আছে, হাসপাতাল আছে, গণস্বাস্থ্য কেন্দ্র আছে, ফার্মাসিউটিক্যালস আছে, এবং গণস্বাস্থ্য কেন্দ্রের এক মেডিকেল কলেজ আছে। হ্যাঁ, সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ। তো এই এই যে এটা আসলে একটা বেশ ক্ষমতা, কেউ যদি মনে করে যে ক্ষমতা প্রদর্শন করবে, অথবা কেউ যদি বেশ একটা আর্থিক লেনদেনের একটা কর্তৃত্ব চায়, তাহলে কিন্তু এইটা বেশ একটা জোরালো প্রতিষ্ঠান। এবং এর একটা আন্তর্জাতিক খ্যাতিও রয়েছে। আপনার নিশ্চয় মনে আছে, ঔষধ নীতি প্রণয়নে বিভিন্ন সময় কমিউনিটি হেলথ যেসব অ্যাপ্রোচ আছে, সেইখানে জাফরুল্লাহ সাহেব এবং তার প্রতিষ্ঠান বড় ভূমিকা পালন করছে। বিশেষ করে ঔষধ নীতি তৈরি করাতে জাফরুল্লাহ সাহেব এবং তার বন্ধুদের বিরাট অবদান ছিল। সবকিছু মিলিয়ে এটি একটি আহ, মানুষ এই প্রতিষ্ঠানটাকে শ্রদ্ধা করে। মানে এবং এই প্রতিষ্ঠানের সম্পর্কে মানুষ কখনো চিন্তা করে না, এই কারণে যে জাফরুল্লাহ সাহেব এতই সৎ এবং এতই শক্তিশালী মানুষ ছিলেন যে কেউ চিন্তাই করে নাই ওনার জীবদ্দশায় যে এই প্রতিষ্ঠানটি কিভাবে চলে বা কে চালায়, এখানে কি গণতান্ত্রিক আচরণ আছে না নাই, কেউ ভাবে নাই। কারণ জাফরুল্লাহ সাহেব নিজে এটাকে আহ তার সন্তানের মতো দেখেছেন। সমস্যাটা হলো জাফরুল্লাহ সাহেবের মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই সেখানে বিভিন্ন কোটারি স্বার্থভুক্ত লোকেরা সক্রিয় হয়েছে, এবং তার মধ্যে আমি খুব হতাশ হয়েছি যখন দেখলাম যে রেজওয়ানা হাসান নামক যে উপদুষ্টু ছিলেন, পরিবেশ উপদুষ্টু, তো উনি এটার মধ্যে জড়িত হয়েছেন। উনি অনেক ধরনের দুষ্টুমি করেছেন, কিন্তু এটা একটা বৃহৎ দুষ্টুমি, যেটা আমরা তখন জানতে পারি না। জোর করে ট্রাস্টিদেরকে অপসারণ করার কোনো নিয়ম নাই। মব তৈরি করে জোর করে পদত্যাগপত্র সই করিয়ে ট্রাস্টি অপসারণের কোনো নিয়ম নাই, এবং এটা কোনো প্রতিষ্ঠানে থাকে না। এখন গণস্বাস্থ্য আসলে আমি নিশ্চিত যে নাই, কিন্তু এই কাজটি তারা করেছেন। এবং এইভাবেই মবের শাসন তো তারা কায়েম করেছিলেন। এই উপদুষ্টু তো শুধু মবের শাসন কায়েম করেন নাই, এই উপদুষ্টু তো আরো অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলেন। ফলে এই উপদুষ্টু একইভাবে বেলাও দখল করেছিলেন, মব করেন নাই, কিন্তু বেলা কিন্তু তার প্রতিষ্ঠিত কোনো সংগঠন না। এবং এই উপদেষ্টা যত না পরিবেশের মঙ্গল করেছেন, তার চেয়ে অনেক বেশি পরিবেশের ক্ষতি করেছেন। কিন্তু উপদেষ্টাদের একটা বড় মিল আছে। উপদেষ্টারা নিজেদের ঢোল, যে ঢোলের চামড়া থেকে শুরু করে সবকিছু ফাটা, সেই ফাটা ঢোল এত চমৎকার ভাবে বাজাতে পারেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার হাসিল করেন, আন্তর্জাতিক কনফারেন্স এখানে সেখানে যান, এবং গিয়ে তারা বাংলাদেশের সুশীলদের নাম ইজ্জত ডুবিয়ে আসেন। আসলে কারণ আমরা
জানি যে সুশীলদের সম্পর্কে সারা পৃথিবীতে সিভিল সোসাইটি সম্পর্কে সারা পৃথিবীতে ধারণা হচ্ছে যে তারা সৎ মানুষ, তারা অসৎ না। কিন্তু এই উপদেষ্টাদের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিজওয়ানা কি করেছেন, অন্যান্য উপদেষ্টাদেরও নানান কীর্তি কাহিনী বেরোচ্ছে। এবং শুধু যে উপদেষ্টা তাই না, তথাকথিত সুশাসনের জন্য নাগরিক যে 2.5 কোটি টাকা নিয়ে গণভোটের প্রচারণা করেছেন বধু ভাই, এই বধু ভাইয়ের কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি। ডেমোক্রেসির নাম দিয়ে এক ডিবেট ফর ডেমোক্রেসি, তারাও 20 লক্ষ টাকা নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, সেটাও দেখতে পাচ্ছি। এবং এই যে উপদেষ্টাদের দ্বারা প্রভাবিত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও 1 কোটি টাকা নিয়েছে এবং সেটার জন্য একটা ফাউন্ডেশন বানিয়েছে। মানে শয়তানির যত ধরনের দুর্নীতির যত ধরনের প্রক্রিয়া আছে, এগুলি তারা অত্যন্ত ছোট বয়সে তারা রপ্ত করেছে যে টাকা নেওয়ার পদ্ধতি কি। যেহেতু তারা এই ছাত্র আন্দোলনের নামে টাকা নিতে পারবেন না, তারা একটা ফাউন্ডেশন রেজিস্ট্রি করিয়ে ফেলেছেন। তো জি। আপনাকে আরো একটা তথ্য দেই, সেটা হচ্ছে আমি শুনেছি আভিভা ফিন্যান্স নামক একটি প্রতিষ্ঠান, নন ব্যাংকিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, যেটাকে লিজিং কোম্পানি বলে, সেইখানে গ্রামীণের কোন একটি সংগঠনের টাকা ছিল, সম্ভবত গ্রামীণ ফাউন্ডেশন। এবং এটা আমি শুনেছি, আমি সত্যতা যাচাই করতে পারি না, কিন্তু শোনা গল্পটা বলে দিই, নিশ্চয়ই এটা সত্যতা কেউ যাচাই করবে। তো এটা একটা শোনা হুম, গল্প, বিশ্বাস অবিশ্বাস সবার হাতে। সেটা হচ্ছে এই আভিভা ফিন্যান্সের অ্যাকাউন্ট ব্লক করে, অ্যাকাউন্টকে বন্ধ করে দিয়ে, লেনদেন বন্ধ করে দিয়ে চাপ সৃষ্টি করে সেখান থেকে এই গ্রামীণের যে সংগঠন, সম্ভবত ফাউন্ডেশন, তারা 40 কোটি টাকার মতো তুলে নিয়েছে বলে একটা গুজব এখন বাজারে রয়েছে, একটা একটা কথা বাজারে প্রচলিত আছে। সত্যই তারা এটা করেছেন কিনা জানি না, তবে তাদের যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল এবং পরে আবার খুলেও দেওয়া হয়েছে, এটা কিন্তু সত্য। তো জি। ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি তার সংগঠনের টাকা ঠিকই মানে ঘাড়ে চাপ দিয়ে আদায় করেছেন বলে এখন লোকমুখে শ্রুত হচ্ছে। কিন্তু তিনি আমানতদারদের 1টি টাকাও ফেরত দেওয়ার ব্যবস্থা করেন নাই। আরো বহু নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটে বহু আমানতদারের টাকা ছিল, সেখান থেকে 1টি টাকাও দেন না। এবং বাংলাদেশ ব্যাংক আহ এই তাদের তদারকিতে ব্যর্থতা, ঘুষখোর অফিসারদেরকে পাঠিয়ে তদারক করার কারণে এই প্রতিষ্ঠানগুলি যে লাগাম ছাড়া হয়ে গিয়ে এই ধরনের আর্থিক দুর্নীতি করলো, সেই বাংলাদেশ ব্যাংকও আমানতদারদের 1টি টাকাও ফেরত না দিয়ে বধু ভাইকে 2.5 কোটি, আহ কিরণ ভাইকে 20 লক্ষ, এবং ওই কি যেন রাশেদ নাকি কি যেন নাম, হুম, রিশাদ না রাশেদ কি যেন নাম, তাকে তাদেরকে আরো 1 কোটি, এগুলা যে দিয়েছে, এগুলো তো উপদস্যুদের দুষ্টুমির অতি সামান্য অংশ। তো রেজওয়ানা হুম। যেটা করেছেন, এটা একটি অত্যন্ত উন্নত মানের উপদুষ্টুমি। এবং আপনি বলতে চাচ্ছেন যে গণস্বাস্থ্যকে ধ্বংস করতে উনি এই মাঠে নেমেছেন। হ্যাঁ, গণস্বাস্থ্যকে ধ্বংস না, এই ধরনের কাণ্ড কারখানা করলে গণস্বাস্থ্য ধ্বংসের মুখে যাবে। এবং গণস্বাস্থ্য কিন্তু ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহর জীবদ্দশাতেই শেষের দিকে এসে নানান ধরনের কোটারি স্বার্থের লোক তার অসুস্থতার সুযোগ নিয়ে সেখানে নানান কাণ্ড কারখানা করছিল। তাদের বিশ্ববিদ্যালয়টাতে গেলে ঠিক মতো যদি আপনারা খোঁজ নেন, দেখবেন সেখানে অনেক অনিয়ম আছে। সেইখানে বহু অযোগ্য লোক শিক্ষক হয়ে বসে আছেন এবং বহু মানুষ আছেন যাদের শিক্ষক হওয়ার ক্রাইটেরিয়া নাই, তারাও শিক্ষকতা করছেন। তো এইরকম একটি অবস্থা আগে থেকে তৈরি হয়েছিল, কারণ ডক্টর জাফরুল্লাহ একদম শেষের দিকে এসে, তার জীবনের শেষের দিকে এসে বেশ অসুস্থ, রেগুলার ডায়ালিসিস করতে হইতো তার। তিনি কোভিডও আক্রান্ত হয়েছিলেন, আপনার নিশ্চয় মনে আছে। তিনি আরো জি। কিছু মানে মরবিড ডিজিজে আক্রান্ত ছিলেন, ফলে তার পক্ষে একেবারে শেষ দিকে এসে সবকিছু তদারক করা কঠিন হয়ে গিয়েছিল। ফলে একটি আচ্ছা, ভঙ্গুর আমার প্রতিষ্ঠানে আরেকটা হয়ে প্রশ্ন আছে। যাচ্ছিল। এবং আমি মনে করি যে সরকারের অতি দ্রুত এই গণস্বাস্থ্য হস্তক্ষেপ করা উচিত এবং সেখানে সৎ এবং ভালো চিকিৎসক অথবা চিকিৎসাবিদ্যা বোঝেন, চিকিৎসা প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা আছে এবং এই ধরনের বিষয়ে অভিজ্ঞতা আছে অথবা বোঝেন এমন লোককে সেখানে নিয়োগ দেওয়া দরকার বা নিযুক্ত করা দরকার। জি। আমরা এখন এই যে আলোচনাটা আমাদের সংসদে প্রায় প্রতিদিনই হচ্ছিল, যে আমাদের সংবিধান সংশোধন কিভাবে করতে হবে, এবং যেটা নিয়ে শুরুতেই বিরোধ ছিল যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি দলীয় সদস্যরা শপথ নিলেন না। তো এখন তাহলে সংবিধান সংশোধন কিভাবে হবে, নাকি একটা একটা করে আসবে নাকি হবে, এরকম অনেকগুলি প্রসঙ্গ কিন্তু আসছে। আজকে দেখলাম যে আইনমন্ত্রী প্রস্তাব করছে যে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদের একটা বিশেষ কমিটি গঠন করা। এবং এই কমিটি গঠনের যে প্রস্তাব করেছেন, তিনি বলেছেন যে এখানে বিরোধী দলের পক্ষ থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানিয়েছে।
তবে সংসদ বিরোধী দলের নেতা যিনি আছেন শফিকুর রহমান, তিনি বলেছেন তাদের এই কমিটি গঠনের ক্ষেত্রে একটা ধারণাগত ভিন্নতা আছে, তারা নিজেরাই আলোচনা করে পরে তাদের সিদ্ধান্ত জানাবে। এই যে সংবিধান সংশোধনের লক্ষ্যে একটা বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, এটাকে আপনি মানে কিভাবে দেখছেন? আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে। এটা আসলে বিরোধী দল যেহেতু অনেক হম্বিতম্বি করছে, আমার ধারণা যে সরকারি দল সেই কারণে একটা কমিটি তৈরি করে দিয়ে বিষয়টাকে আলোচনায় পাঠিয়ে দিচ্ছে, যাতে আলোচনা চলতে থাকে। 2-3 মাস 4 মাস আলোচনা চলবে, ধীরে ধীরে এই আলোচনার মধ্যে দিয়ে সংশোধনের দিকে বেশি এগিয়ে যাবে এবং ওই সংস্কার পরিষদ তৈরি এগুলো পিছিয়ে যাবে এবং এটা হবে না। এবং এটা হোক, এটা যদি বিএনপি চাইতোই তাহলে তো বিএনপি শপথ টপথ নিয়ে এই ব্যাপারটাকে অসাংবিধানিক ভাবে একটা সাংবিধানিক ঘটনা ঘটিয়ে ফেলতো। তো বিএনপি সেটা করে নাই, আমি মনে করি ঠিকই করছে। কেননা আহ, সংস্কার ঠিক আছে, শব্দটা সুন্দর, কিন্তু সংস্কারের নামে আপনি সংবিধানে যদি মৌলিক পরিবর্তন আনতে চেষ্টা করেন, যে মৌলিক পরিবর্তন আসলে সংবিধান নিজে অ্যালাউ করে না, এরকম কাণ্ড কারখানা করতে গেলে তো আসলে এই দায় দায়িত্ব বিএনপি কেন নিবে? আর এটা তো কোর্টে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। আর এই সংস্কারের নামে যে আদেশ নির্দেশ উপদেশ প্রধান উপদেষ্টা এবং তার লোকেরা জারি করেছিলেন, সেখানে একটা অদ্ভুত কথা আছে যে জুলাই সনদ, জুলাই এসবের ব্যাপার নিয়ে কোনোদিন আদালতে যাওয়া যাবে না। পৃথিবীতে কোনো দেশ নাই যেখানে আদালতে যাওয়াকে মানে বন্ধ করে দিয়ে একটা আইন বানানো হয়। আদালতে যাওয়া বন্ধ করে আইন বানানো মানেই হচ্ছে ওইটা একটা খারাপ আইন। তো কেউ হুম, আদালতে যেতে পারবে না এরকম কথা বলার মানেই হচ্ছে যে এটা নিয়ে আদালতে যাওয়ার সুযোগ ছিল, ওনারা রাস্তা আটকে দিচ্ছেন। তো অতএব এইখানে হুম, অনেক ঘাপলা আছে। এই এই ঘাপলাতে আরেকটা বড় বিষয় হচ্ছে 12 সদস্যের কমিটি হবে, তো 5 জন বিরোধী, ফলে ভোটাভুটিতে সরকারি দল সবসময় জিতবে। এই কমিটিতে আসলে আলোচনা হবে, কিন্তু ভোটে গেলে কিন্তু বিরোধী দল কোনোদিন জিতার সম্ভাবনা নাই, যদি না সরকারি দলের কেউ ভিন্ন আচরণ করেন আর কি। অতএব এইগুলা আমার মনে হয় এগুলা এইসব সময় নষ্ট না করে সরকারের উচিত সরাসরি বলে দেওয়া যে এগুলো হবে না আর এগুলো হবে, এবং তারপর যা খুশি করেন গিয়া রাস্তায়। আহ, জামাতের সভাপতি এনসিপি কে কোলে নিয়ে কত দূর যেতে পারবেন এটা এখন মানুষ বুঝতে পেরেছে। যাওয়ার সম্ভাবনা থাকলে তারা ক্ষমতার কাছেই পৌঁছায় যেতেন। অতএব এইগুলা বিবেচনায় না নিয়ে বরং এখন যে তেলের ক্রাইসিস, খাদ্যের আশু খাদ্যের সমস্যা, ভোজ্য তেলের সমস্যা এবং অন্যান্য যে অর্থনৈতিক ক্রাইসিস আছে, সেগুলি মোকাবেলা করা বেশি দরকার। মানুষ খেতে না পেলে হ্যাঁ, আন্দোলনের দরকার হয় না। কালকে আপনি দেখেছেন যে জাতীয় সংসদে এই মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধা নিয়ে এবং বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি অনেক কথা বলেছেন। এবং আজকে দেখলাম যে জামাতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বললেন যে বিএনপি যে নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল দাবি করে, এটা আসলে ঠিক না। তার বক্তব্য হলো বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1978 সালে, তাহলে মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে, বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধে দল হতে পারে? তো উনি বলছেন যে বিএনপিতে হয়তো মুক্তিযোদ্ধা আছে, এই জন্য আপনি এটা দাবি করতে পারেন, তবে জামাত ইসলামে তো মুক্তিযোদ্ধা আছে, কাজে জামাত এটা একটা ইসলামী হাস্যকর যুক্তি তাহলে। আর কি। এটা একটা হাস্যকর যুক্তি আর কি। ওনাদের যুক্তি সবসময় হাস্যকর হয়ে থাকে। যেমন উনি যে যুক্তিটা দিয়েছেন যে 78 সালে বিএনপি হয়েছে, অতএব বিএনপি মুক্তিযুদ্ধের দল না। বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন, বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা এবং উনি একজন বীরুত্তম। অতএব ধরে নিলাম ওনার কথা ঠিক, তাহলে তো জামাত তো বাংলাদেশের দলই না, জামাত তো ভারতের দল। কারণ জামাতের প্রতিষ্ঠাতা হয়েছে 47 সালের আগে। তাহলে এই জামাত ইসলাম নিজেকে বাংলাদেশের দল বলে কেমনে? এটা তো ভারতের ভারতের ইতিহাসের একটি দল, এটা তো একটা ভারতের দল। তাহলে এটা বললে হবে? এইসব অদ্ভুত যুক্তি দিয়ে না তারা আসলে নিজেদেরকে হাস্যকর জায়গায় নিয়ে যান। তার মধ্যে আজহার সাহেবের তো নিজেরই সমস্যা আছে, উনি তো ক্ষমাপ্রাপ্ত যুদ্ধাপরাধী। অতএব উনি আমার মনে হয় যে একটু চুপচাপ থেকে সংসদে আইন কানুন নিয়ে কথা বললেই ভালো। এইসব বলতে আসলে এগুলো আসলে ইতিহাসের পাতায় কোনো না কোনো ভাবে লেখা তো হবে। ওনার দণ্ড মওকুফ হয়েছে মানে তো আর এরকম না যে ওনার প্রতি মানুষের শ্রদ্ধা অনেক বেড়ে গিয়ে উনি একেবারে শ্রদ্ধাভাজন ব্যক্তিতে পরিণত হয়েছেন। ওনারা এসব যখন বলেন, যেমন জামাতের সভাপতি একটা সুন্দর কথা বলেন, উনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মানে কি পরিবার পুরাটা শহীদ হয়েছে তা তো না, দু একজন শহীদ আছেন ওনার পরিবারে, থাকতেই পারেন। একটা বৃহৎ পরিবারে আহ কেউ মুক্তিযুদ্ধ করবে আর কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, এরকম হতে পারে না। একই পরিবারে রাজাকারও আছে, মুক্তিযোদ্ধাও আছে, এরকম পরিবার আছে কিন্তু।
কারণ রাজাকার যদি 2 দিন পরে এসে বের হয়ে বলে যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বলতে পারে, কোনো অসুবিধা নেই। বাট এটা না অদ্ভুত একটা যুক্তি। আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাদের আপনার নিজের কি কৃতিত্ব, মানে কি সার্টিফিকেশন এটা যে আপনি মুক্তিযোদ্ধা পরিবারে জন্মেছেন? তো মুক্তিযোদ্ধা পরিবারে জন্মালে কি কেউ ফেরেশতা হয়ে যাবে, বা মুক্তিযোদ্ধা পরিবারে জন্মালেই সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক হবে, নাকি মুক্তিযোদ্ধা পরিবারে জন্মালে ওখানে কেউ চুরি ডাকাতি বা অন্য কোনো ধরনের অপরাধ কোনোদিন করবে না? মানে ব্যাপারটা কি এরকম? মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মানে কি একটি চারিত্রিক সার্টিফিকেট? যিনি মুক্তিযুদ্ধ করেছেন ওনার নিজের একটা সার্টিফিকেট আছে যে উনি যুদ্ধ করেছেন, যুদ্ধ করে প্রাণ দিয়েছেন, যদি শহীদ হন, অথবা যুদ্ধ করে ফেরত এসেছেন বিজয়ী বীর, ওনার নিজের সার্টিফিকেট আছে। ওনার কারণে কি ওনার চাচা মামা খালা খালু ফুফা ফুফু সবাই মুক্তিযুদ্ধ হয়ে যাবে? মানে এটা কি একটা ঘটনা নাকি? তো এই এবং কথাগুলো খুব আমরা তো অদ্ভুত। ওনার এই কথাটা আমরা শুনলেই না আমার কেন তো- জানি মনে হয় দীপ্তি চৌধুরী কথা বলে, মানে না, আমার ওরকম আপনার লাগে। 24 আন্দোলনটা তো ছিল এই কারণে যে মুক্তিযোদ্ধার নাতিপুতি কেন কোটা পাবে, না, উনি তো মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ নাতিপুতি পেত, হবেন না। তার উনি তো একদিন বলেছেন ওনারা ডকুমেন্টেশন বুকের অনুযায়ী। রক্ত দিয়েছেন। ওনারা তো বলেছেন যুদ্ধে নাকি উনি একবার যুদ্ধ করেছেন, ওনার একটা বক্তৃতা আমি শুনেছি, ওখানে যুদ্ধ করেছেন, বুকের রক্ত দিয়েছেন, এটা বলেছেন। কোন দেশের জন্য রক্ত দিয়েছেন এটা অবশ্য বলেন নাই। বলেছেন আমরাও যুদ্ধ করেছি, আমরা বুকের রক্ত দিয়েছি, উনি এরকম বলেন টলেন। আমার কাছে ভালোই লাগে। আমি দেখলাম একটা বক্তৃতা উনি বলেছেন যে এপিজে আব্দুল কালাম উনি নাকি লেখাপড়া করেন নাই, মানে ওনার ডিগ্রি টিগ্রি ছিল না। উনি কোথা থেকে কি বই টই পড়েন, আমার মনে হয় একদিন যদি আসতেন, ওনাকে আমি একটা কাজ করতে বলবো, বিশ্ব সাহিত্য কেন্দ্রে এসে কিছুদিন লাইব্রেরিতে কাটাতে বলবো, তাহলে অন্তত ইতিহাস ভূগোল ইত্যাদি সংক্রান্ত যে ওনার কিছু কিছু একটা ধারণা আছে আর কি। ওনার তো আসলে এক ধরনের দৈব ধারণা আছে আর কি। উনি হয়তো কোথাও বসেছিলেন কোনো গাছের নিচে, এই তথ্যগুলি পেয়েছেন, আকাশ থেকে পড়েছে টুক করে। তো এটা না করে বিশ্ব সাহিত্য কেন্দ্র অথবা পাবলিক লাইব্রেরি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি এসব জায়গাতে কিছুদিন সময় কাটালে আমার মনে হয় ভালো হতো আর কি। কথায় কথায় যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এই কথাটা শুনতে ভালো লাগে না। উনি বলে না কেন আমি মুক্তিযুদ্ধ করেছি? মানে ব্যাপারটা কেমন জানেন, আমার আব্বা মুক্তিযুদ্ধ করেছেন অতএব আমি এক ফেরেশতা, ব্যাপারটা এরকম না কিন্তু আসলে। এইসব যুক্তিগুলি আমার কাছে খুব অবাক লাগে আর কি। এতদিন পরে জেনজিদের জমানায় এসে ওনারা এইসব যুক্তি দেন। আর ওখানে আরো মজা লাগে যে হাসনাত আব্দুল্লাহ নাহিদ এরা বসে বসে এগুলো আবার দেখে। এরা না কত বড় বড় স্লোগান দিয়েছিল, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় কি কি জানি দিয়েছিল না? হম। এদেরকে দেখে আমার বেশ আগে যেতে হাসি পায়। আমার বেশ হাসি পায়, মানে মানুষ তো ধরেন দীর্ঘ অভিজ্ঞতায় রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে স্মৃতিশক্তি হারায়। কিন্তু আমি দেখলাম যে এরা 5ই আগস্টে 3 দিন আগে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। 2 তারিখে এই স্লোগান দিয়ে 5 তারিখে তারা ভুলে গিয়েছে। তো এইসব স্লোগান কেন দিয়েছিল? এগুলো কি মিথ্যা ছিল, নাকি এগুলা ভুয়া ছিল, নাকি এগুলো ওই ধরনের আর কি, যে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দেওয়া বিপ্লবী? ব্যাপারটা কি আমি জানি না আসলে। বিরক্ত লাগে জানেন মাঝে মাঝে এগুলা আমরা দেখলে। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা ঘটনা নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। এটা হলো যে আমরা তো মানে সবসময় বলি একটা মানবিক রাষ্ট্র কায়েম করার জন্য, কিন্তু আজকে একটা জিনিস দেখলাম যে বরিশালে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন নেতা, উনি অনেকদিন ধরে কারাগারে আছেন এবং কারাগারে থাকাকালীন ওনার পিতার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। এবং উনি লাশ দেখার জন্য প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত প্যারোলে মুক্তিটা পাওয়া হয়নি এবং শেষ পর্যন্ত বাবার লাশটাকে কারাগারে আনতে হয়েছিল। তো প্যারোলের মুক্তির তো একটা রীতি আছে, অনেক বছর ধরে আছে, এরকম নিকট আত্মীয় মারা গেলে দেওয়া। এক্ষেত্রেও নানা রকম জটিলতার কারণে এটা হয়েছে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছিলাম এরকম একজন ছাত্রলীগের লিডার জেলে ছিলেন, তার স্ত্রী সন্তানরা আত্মহত্যা করেছিলেন, তবে তাদের লাশ হয়নি, তাদের কারাগারে দেখানো হয়েছিল। তো এই যে ঘটনাগুলো, এগুলো মানে আসলে কেন ঘটছে সমাজে? আমাদের সিস্টেম অমানবিক আসলে। এবং আমাদের সরকার যাবে, সরকার আসবে, কিন্তু আমাদের সিস্টেম যারা পরিচালনা করেন এরা খুব অমানবিক। এবং এই অমানবিকতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এটা তারই একটা নমুনা। আমাদের আমাদের এখানে নাগরিকদের যে অধিকার, সাধারণ মানব মানে মানে মানুষের যে অধিকার, সেটা কোথাও আসলে আমরা পাই না। এবং আমরা যে পাই না, এটা না পেতে পেতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। একজন ব্যক্তির পিতার মৃত্যু হলে সে আসতে পারবে না, এটা একটা অমানবিক ঘটনা। এবং এই অমানবিক ঘটনাটা ঘটিয়েছে, এবং ঘটিয়ে ফেলার পরে এটা সমালোচনা হচ্ছে। এখন দেখবেন অনেকে নানান এটা ব্যাখ্যা দেবে, এটা বলবে সেটা বলবে, নানান কিছু বলবে। আসলে এগুলোর কোনো ব্যাখ্যা হয় না।
অমানবিকতা অমানবিকতায় সেটাই ঘটেছে আর কি। মিথ্যা যেমন মিথ্যা, সত্য যেমন সত্য, সেরকম অমানবিকতা অমানবিকতায়। আমরা তো এটাও দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় একজন মুক্তিযোদ্ধা তিনি মৃত্যুবরণ করেছেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে হাতকড়া পরা অবস্থায়। তিনি পালাবেন কিভাবে? তাকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে বেডের মধ্যে, যার অক্সিজেন চলছে, যিনি আনকনশাস অচেতন, তাকে হাতকড়া পরিয়ে শুয়ে রাখা হয়েছে। এবং শুধু তাই না, তাকে যে মৃত্যুর পরে মর্গে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে হাতকড়া পরা অবস্থায় তিনি ছিলেন। একটা লাশের মানে হাত থেকে হাতকড়াটা খুলে দেওয়া হয় না। এইসব অমানবিকতা ডক্টর ইউনূস করেন নাই। খালি ওই যে জাতিসংঘের ভলকার টুর্ক না ফলকার টুর্ক, তাকে আনা নেওয়া করলে মানবাধিকার হয়ে যায়? ডক্টর মোহাম্মদ ইউনূস বহু মানবাধিকার লঙ্ঘন করেছেন বহু জায়গাতে। এই উপদেষ্টা চূড়ান্ত একজন উপদেষ্টা, উনি প্রধানতম উপদেষ্টা, উনি যে প্রধান দুষ্টু এটা একদম পরিষ্কার ভাবে এখন প্রমাণিত। এবং উনি সাথে জি, ছেলেদেরকে ধন্যবাদ। দুষ্টু ছেলের দল বানিয়ে দিয়েছেন। এই যে তরুণদেরকে এই প্রধান উপদেষ্টার প্রভাবে তারা দুষ্টু ছেলের দলে পরিণত হয়েছে। আপনার মনে আছে এরা বলতো যে বড় বড় গাড়ি এরা চড়তো আর বলতো বড় ভাইরা আমাদেরকে গাড়ি দেয়। একটা সাক্ষাৎকার আছে, সেখানে একজন তো বিরাট জোর গলায় বললেন ভাইরা গাড়ি পাঠায়, বড় ভাইরা। এখন আপনাদের ভাইদের গাড়ি কোথায়? এখন সরকারের গাড়ি চান কেন? এখন কেন করের পয়সায় জনগণের পয়সায় কিনা গাড়িতে বাতাস লাগিয়ে ঘুরতে চান? দুদিন আগে না আমরা ভিডিওতে দেখেছি প্রাডো গাড়ির মধ্যে এলিয়ে দিয়েছেন, এপিসিতে উঠে পড়েছেন। আমরা দেখিনি আপনারা কার কার গাড়িতে কোথায় কোথায় চড়েছেন। এখন কেন সরকারের টাকায় জনগণের টাকায় গাড়ি কেনা, অফিস করা? এখন সরকারের টাকা ভাল লাগে? জনগণের পয়সা এখন নিজের পয়সা মনে হয়? বাংলাদেশ ব্যাংক থেকে যেমন 1 কোটি টাকা নিয়েছেন, এখন জনগণের টাকা গাড়ি কিনতে খুব ভালো লাগছে? এরা উপদুষ্টু প্রভাবে চূড়ান্ত উপদুষ্টুতে পরিণত হয়েছে। এরা রীতিমতো দুষ্ট ছেলের দলে পরিণত হয়েছে। এরা মিথ্যুক, এরা মিথ্যা কথা বলেছে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ডক্টর আব্দুল মতিন তুষার। প্রিয় দর্শক, আপনারা, আমার ধারণা যে ডক্টর আব্দুল মতিন তুষারের আজকের আলোচনা থেকে অন্য কিছু শিখতে পারেন না, আপনার নতুন একটা শব্দ শুনতে পেরেছেন। উনি একদল উপদুষ্টুর কথা বলেছেন। একজন আমি না, নিজেও এই শব্দ, প্রধান উপদুষ্টু, তার নিচে অনেক উপদুষ্টু, তারপরে প্রেসার সচিব, বুঝছেন, মানে অনেক ধরনের উপদুষ্টুরা ছিলেন। আমার মনে হয় যে এই যে শব্দগুলো রিজওয়ানা আগে অনেক হাসান উপদুষ্টু, উপদুষ্টু গিয়ে জায়গা দখল করার, গণস্বাস্থ্য দখল করার জন্য উনি মব তৈরি করেছেন। উপদুষ্টুতা না, এটা এটা মারাত্মক উপদুষ্টুতা। জি, উনি কিন্তু আমার মনে হয় যেন ডক্টর আব্দুল মতিন স্যার একটু আমাদের প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব করলেন বলে আমার ধারণা। কারণ দুষ্টুর চেয়ে কিন্তু উপদুষ্টু একটু কম ক্ষতিকর। তো উনি কমের দিকে ওনাদেরকে ঠেলে না, দিলেন। এটার অন্য অর্থ হবে, মানে তো একটা উপসর্গ। হ্যাঁ, পরা এগুলো তো উপসর্গ বাংলা ভাষা। তো এগুলা কখনো জি, কখনো শব্দকে শক্তিশালী করে, কখনো কখনো শব্দকে দুর্বল করে। কিন্তু এই উপদুষ্টরা হচ্ছে অত্যন্ত উপযুক্ত এবং উপরতলার এবং উপর মহলের দুষ্টু আর কি। মানে যারা কিনা এইখানে তো দুষ্টুমি করে করে, তারা আমেরিকাতে, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় গিয়েও দুষ্টুদের সাথে মেলামেশা করে, দুষ্টুদের সাথে চুক্তি করে। মানে এরা হচ্ছে অত্যন্ত মানে উপযুক্ত দুষ্টু, মানে দুষ্টুদের সেরা। জি। আর এটা নিয়ে আর ব্যাখ্যায় যাবো না, কারণ ব্যাখ্যায় গেলে হয়তো আমাদের তুষার ভাই আরো কিছু ব্যাখ্যা দিবেন। না, আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন। এখন বলা উচিত বেশ কিছু, এখন মানে আমি বলা উচিত আছে বেশ কিছুদিন ধরে আপনি আসলে বিএনপির যে রাজনৈতিক কর্মসূচি বা সরকারে আসার পরে যে বিএনপি, তাকে আপনি সমালোচনা করছেন, মানে তীব্র সমালোচনাই করছেন। আপনার কি মনে হয় যে বিএনপির রাজনীতি যে আপনি এর আগে করেছেন বা এতদিন করেছেন, সেটা কি ভুল ছিল? না, একদমই ভুল ছিল না খালেদ ভাই। আমি গত 15 বছর আওয়ামী লীগের যেই শাসন আমল ছিল, তখন আমি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার বিরুদ্ধে কথা বলেছি, এবং অটোমেটিক্যালি এই কথাগুলোর বেনিফিট বিএনপির কাছে গেছে, বিরোধী দলে তখন যারা ছিল জামাতে ইসলামের কাছে গেছে, এবং অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদের সকলের পক্ষেই গেছে। সো আমার কাছে মনে হয় যে স্ট্যাবলিশমেন্টকে প্রশ্ন করার যেই সহজাত প্রবৃত্তি আমার মধ্যে আছে, সেটা তখনও যেমন ছিল সেটা এখনো তেমনই আছে। আপনার মনে থাকবে বিএনপি পাওয়ারে আসার আগে যেই 17 মাস আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, সেই সময়টাতেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছি। একই সঙ্গে
আমি বিএনপির নানান রকম চাঁদাবাজি, দুর্নীতি, এলাকায় প্রভাব বিস্তারের জন্য নানান রকম অপকর্ম, এই সকল কিছুর বিরুদ্ধে কথা বলেছি। সো আমার আমার নিজের কাছে মনে হয় যে আমি সবসময় আমার নিজের কাছে সৎ থাকবার চেষ্টা করেছি। সো এই সৎ থাকতে গিয়ে আমি হয়তো স্টাবলিশমেন্টের বিরোধিতা করেছি, এখন স্টাবলিশমেন্টে যখন যে থাকে দেখা গেছে কথাগুলো তার পছন্দ হয়নি, ব্যাপারটি আসলে এতটুকুই। বেঁচে ফারহানা, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেমন বলেছেন, সেটা ঠিক, সেটির সুফল বা সেটির কারো না কারো পক্ষে তো গিয়েছেই, বিএনপি বা জামাত ইসলামের পক্ষে গিয়েছে, কিন্তু আপনি কিন্তু বিএনপির নেতৃত্বের পক্ষেও কথা বলেছেন, বিএনপির নেতৃত্বের পক্ষেও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু এখন আপনি সেই মানে নিজের বলা কথার বিরুদ্ধেই অনেক সময় অনেকখানে দাঁড়াচ্ছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে এখনকার বিএনপি কি আগের বিএনপির চেয়ে আলাদা? মানে সরাসরি আলাদা, কোথায় আলাদা যদি একটু বলতেন? বিএনপির আসন পরিবর্তন হয়ে গেছে। তখন বিএনপি ছিল শোষিতের আসনে, এখন বিএনপি হয়ে গেছে শাসকের আসনে। আমি যদি শোষক নাও বলি, সার্টেনলি বিএনপি শাসকের আসনে। এবং যেহেতু আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি কোনো দলের সংসদ সদস্য না, সুতরাং আমার কিন্তু ক্রিটিক করার ব্যাপারে আমার কোনো বাধা নাই। আমি এই সুযোগে আপনাকে এটাও বলি, আপনি আমার চেয়ে ভালো জানবেন, বাংলাদেশের সংবিধান 70 অনুচ্ছেদ সংশোধন না করেও যে কোনো বেসরকারি সদস্য অর্থাৎ মন্ত্রীর বাইরে যতজন পার্লামেন্ট মেম্বার আছেন, যারা কেবলমাত্র এমপি, যেই দল থেকে আসুক না কেন, তারা কিন্তু সরকারের সমালোচনা করতে পারে। কিন্তু বাংলাদেশের হিস্ট্রিটা এতই চমৎকার যে আমরা কখনো কখনো কোন সংসদ সদস্যকে সমালোচনা তো দূরেই থাক নিজের দলের, স্তুতির বাইরে টু দ্য পয়েন্ট খুব কম কথা বলতে দেখি। আমি আপনাকে একটু বলি যদি সুযোগ দেন। এখন তো রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আলোচনা চলছে। আমি অবাক হয়ে দেখলাম, বিশ্বাস করেন 300 জন সংসদ সদস্য একজনও বলল না এই প্যারাগ্রাফে বা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এটা বলেছেন, তার প্রেক্ষিতে আমার বক্তব্য এইটা, বা এই প্যারাগ্রাফে এটা বলেছে, আমি কিন্তু বলেছি। এবং ভেরি কি বলবো, এটাকে ইন্টারেস্টিংই বলি, দুঃখজনক লাগে তারপরেও ইন্টারেস্টিংই বলি, আমাকে কিন্তু সময় দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সরকার যতটা না অনুদার ছিল, এই সরকার তার চেয়ে কোনো অংশে কম অনুদার নয়। আমাকে একবার বিরোধী দলের চিফ হুইপের কাছে দৌড়াতে হয়, একটু টাইম দাও, 2 মিনিট বাড়াও, সে বলে না না আমি তো জানি না, আপনি সরকারি দলের কাছে যান। সরকারি দলের কাছে যাই, তারাও তো রেসপন্সিবিলিটি নেবে না, কারণ কে আর মানে কাছে ডেকে বকাবাদ্য শুনতে চায়, তাই না? সো আন্ডারস্ট্যান্ডেবলি তারাও চায় না যে আমি কথা বলি। সো আমার এই 1 মিনিট 1 সেকেন্ড, খালেদ ভাই, আমি কিন্তু জানি 1 মিনিটে কয়টা শব্দ বলা যায়, 150টা। আপনি মোটামুটি কমফোর্টেবলি 150টা শব্দ 1 মিনিটে বলতে পারবেন। সো আমাকে ওই শব্দ গুইনা 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 না আমার স্পিচটা রেডি করতে হয়। সো এই এফর্টটা আমি হাসিনা আমলেও দিয়ে আসছি, এই এফর্টটা আমাকে তারেকের আমলেও দিতে হচ্ছে। সো ইট ইজ দ্য সেম ওল্ড স্টোরি ফর রুমিন ফারহানা। বেঁচে ফারহানা, জাস্ট মানে আপনাকে যদি এই সরকার মনোনীত করতো নির্বাচনের জন্য বা মনোনীত করে নাই নির্বাচনের জন্য, এইটা থেকে আপনার পার্সোনাল গ্রাজ বা ক্ষোভের জায়গাটা কি আসে? মানে ব্যাপারটা কি এরকম যে আপনাকে যেহেতু নমিনেশনটা দিল না বা আপনাকে যথাযথ মূল্যায়ন করলো না, সেই জন্য আপনি একটা পার্সোনাল গ্রাজ থেকে আজ বিএনপির বিরোধিতা করতেছেন? তাহলে খালেদ ভাই আপনি আমাকে বলেন, নমিনেশন তো ডিক্লেয়ার হয়েছে নভেম্বরে, হ্যাঁ, এন্ড অফ নভেম্বর। এর আগে 5ই অগস্টের পর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই যে 15টা 13টা 14টা মাস আমি যে বিএনপির নানান অপকর্ম নিয়ে প্রশ্ন তুলেছি, সেটা কেন তুললাম? তখন তো আর মনোনয়ন দেওয়া না দেওয়ার কথা আসে নাই, আমি কিন্তু তুলেছি। 1 2 হলো, আমি সব সময় আপনাকে আমার আগের ইন্টারভিউতেও বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর আসন পরিবর্তন হয়, আজকে যে এদিকে বসছে কালকে সে ওদিকে বসে, কিন্তু ভাগ্যের পরিহাস আমার আসনটা অপরিবর্তিতই থাকে। আমি সব সময় অপ্রেসড মানুষের পক্ষে কথা বলি, যে কারণে যখন বিএনপির নেতাকর্মীদের যেভাবে মামলা হামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আজকে যখন আমি দেখি একই কায়দায় এফআইআর এর মধ্যে সেম অ্যালিগেশন
25টা 30টা এফআইআর দেখি, একই অ্যালিগেশন, শুধু নাম পরিবর্তন হচ্ছে, 500 জন আসামি, তার মধ্যে ধরেন শিরিন শারমিন চৌধুরী খুনের মামলা, মানে উইচ ইজ অ্যাবসার্ড। তো এই বিষয়গুলো যখন আমি দেখি তখন আমার কাছে মনে হয় এগুলো ভীষণ রকম অন্যায়, এবং একজন আইনজীবী হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন নাগরিক হিসেবে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটার প্রতিবাদ করার একটা মানে কি বলবো, এটা আমার প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন এটার বেনিফিট শিরিন শারমিন চৌধুরী পাচ্ছে না এটার বেনিফিট তারেক রহমান পাচ্ছে, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যায়টার বিরুদ্ধে আওয়াজ তোলা। মানে একটা আওয়াজের বাইরে তো আসলে আমার মতন সামান্য একজন সংসদ সদস্য কিছু করতে পারে না, এর চেয়ে বেশি কিছু করার আসলে আমার নাই, আমার ক্ষমতা নাই, কিন্তু আওয়াজটা তো আসলে তোলা দরকার। আচ্ছা ব্যারিস্টার ফারহানা, এই সিরিজের শেষ প্রশ্ন, আপনি কি এই 15 বা 17 বছরে মানে আপনি কি সবসময় এরকম ন্যায়ের পক্ষে থেকেছেন দলের পক্ষে না থেকে? সবসময় কি আপনি? না, আমি সব সময় পারিনি, না না পারিনি। আপনাকে অনেক সময় আমাকে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়েছে, অনেক কিছু বলা উচিত কিন্তু আমি হয়তো বলি নাই। তবে খালেদ ভাই, আমি নিজের সঙ্গে নিজে বসেছি, আমি 1-1.5 বছর আমি নিজের সঙ্গে নিজে প্রচুর কথা বলেছি, এবং আমি নিজেকে প্রশ্ন করেছি যে তুমি কেন বলো নাই, কেন তখন তুমি এই কথাগুলো বলো নাই। হ্যাঁ, ধরুন 21 আগস্ট ফর এক্সাম্পল, এটা নিয়ে কিন্তু আমি আমার দলের যে ন্যারেটিভ সেটা আমি বারবার বলেছি। হ্যাঁ, তারপরে ধরুন বিচার বিভাগের স্বাধীনতা, মাজদার হোসেন মামলা, এই মামলাটা যে যখন সৈয়দ ইশতিয়াক আহমেদ বারবার চেষ্টা করলেন যেটা করার, তখন কিন্তু বিএনপি 2001 সালে সেই সময় বলেছিল না আমরা এসে করব, কিন্তু সেই মামলাটা কিন্তু 7 পর্যন্ত হয় নাই, না হয়নি সেই মামলার বাস্তবায়ন। তারপরে ধরুন বিচারপতিদের বয়স বাড়ানো, হ্যাঁ, কে এম হাসানকে চিফ অফ দি গভর্নমেন্ট করার জন্য, ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য। সো এই বিষয়গুলো আমি আসলে বলি নাই, এবং আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি যে আমি কেন বলি নাই। আমার কাছে মনে হয়েছে যে তখন যেরকম হিনিয়াস ভাবে বিরোধী দলকে দমন করা হচ্ছিল, তখন আমার কাছে এই সত্যগুলো বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলা, গুপ নিয়ে কথা বলা, আমাদের বিচার বহির্ভূত হত্যা নিয়ে কথা বলা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, কিংবা আমার নেতাকর্মীদের গায়েবী মামলা নিয়ে কথা বলা, কিংবা ধরুন কারাগারে ধারণ ক্ষমতার বাইরে বন্দি নিয়ে আমাদের যে একেবারে ত্রাহি অবস্থা সেটা নিয়ে কথা বলা। তো আমি আসলে ওগুলাতে অনেক বেশি ফোকাস করেছি, কিন্তু হ্যাঁ এই কথাগুলো আমি এড়িয়ে গেছি, এই কথাগুলো আমি দলের ন্যারেটিভ দিয়েছি। পরের প্রসঙ্গে আসি, যে অনেকে বলছেন, স্পেসিফিকলি একজন তো বলে দিচ্ছেন যে সংসদের বাইরে বিএনপি ও জামায়াতের যে দ্বন্দ্ব সেইটা আসলে আর্টিফিশিয়াল। আমরা যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করে দিয়েছিলেন যে এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে, সে মাহফুজ সাহেবও বারবার, সাবেক উপদেষ্টা, বারবার বলেছেন যে এটা একটা ভাগ বাটোয়ারার সংসদ, এরকম ইঙ্গিত করেছেন বারবার। আপনার কাছে কেউ এরকম মনে হয় যে বিএনপি ও জামায়াতের দ্বন্দ্ব আসলে আর্টিফিশিয়াল, মানে তারা একটা স্টেজড, মানে WWF এর মতো যেরকম একটা স্টেজড খেলা হয় সেরকম একটা খেলা খেলছেন দর্শকদের বিনোদন দেওয়ার জন্য বা ব্যস্ত রাখার জন্য? আমি এখন আপনাকে যে উত্তরটা দেব, তারপরে আমার উপরে তীব্র সাইবার অ্যাটাক হবে, দুটো দল থেকেই তীব্র সাইবার অ্যাটাক আসবে আমার উপরে, কিন্তু তারপরেও সত্য কঠিন, কঠিনেরই তো ভালোবাসিলাম, তাই না? একেবারে স্টেজ আমরা আর মামুরা, গঠনমূলক সমালোচনা, এই শব্দবন্ধটি শেখ হাসিনার মুখে আমরা ক্রমাগত শুনতাম যখন জাতীয় পার্টি বিরোধী দলে ছিল। গঠনমূলক সমালোচনা করবেন আপনারা, আজকালও সংসদে প্রায় শুনি গঠনমূলক সমালোচনা। হোয়াট ইজ গঠনমূলক? হু উইল ডিসাইড উইচ সমালোচনা ইজ গঠনমূলক এন্ড উইচ সমালোচনা ইজ ভাঙ্গামূলক, নট গঠনমূলক? হু ইজ গোয়িং টু ডিসাইড দ্যাট? অ্যান্ড আমি জানি না, আমি আসলে রাজনৈতিক কর্মী, বুদ্ধিও কম, বুঝি না গঠনমূলক কাহাকে বলে এবং কে উহা নির্ণয় করিবে। সো আমি শেখ হাসিনার সময়ও যেভাবে দেখতাম, যাকে আমরা গৃহপালিত বিরোধী দল বলতাম ওই সময়ে, সবাই মিলেই বলতাম, সেই জাতীয় পার্টির ব্যাপারে যে ধরনের একটা খেলা একটু কুসুম কুসুম বিরোধিতা, আমি এটাকে বলতাম কুসুম কুসুম বিরোধিতা। সো এখনো আমি তার থেকে খুব ব্যতিক্রম কিছু দেখি না, এবং আমি
বিশ্বাস করি সংসদ যারা ফলো করেন, পার দলীয় কর্মীর বাইরে সাধারণ মানুষ তারাও বুঝবেন যে এই সংসদটা একেবারেই আমরা আর মামুরা। এনসিপিকেও কি আপনার একই জায়গায় রাখবেন, নাকি এনসিপির যিনি প্রধান নেতা আছেন নাহিদ ইসলামের বক্তব্য আমরা শুনলাম যে আজকেই যে বেশ গোছানো বক্তব্য দিয়েছেন, বেশ কিছু প্রসঙ্গ এনেছেন, আজকে সংসদ নেতা তারেক রহমানও বক্তব্য রাখলেন, অনেকেই বলছেন যে এরকম সংশোধিত দেখতে চেয়েছিলাম। আপনি আসলে মানে কেন এত সমালোচক হয়ে উঠছেন, যে একটা ভালো প্র্যাকটিস হচ্ছে বলে অনেকে, আমি দেখছিলাম যে আমার সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু বা যাদেরকে আমি ফলো করি তাদের বেশিরভাগই আসলে জনাব নাহিদ ইসলামের বক্তব্য বা জনাব তারেক রহমানের বক্তব্য প্রশংসাই করছিলেন। আমার পক্ষে ব্যক্তি হিসেবে সিঙ্গল আউট করাটা শোভন হবে না। আমি বরং দল হিসেবে বলি, হ্যাঁ ডেফিনেটলি এনসিপি কে আমার কাছে অনেক বেশি ভোকাল এবং অনেক বেশি, অ্যাটলিস্ট আমি যদি জামাতের সঙ্গে তুলনা করি, অনেকটাই তারা ক্রিটিক গভর্নমেন্টের, এবং রাইটলি ক্রিটিসাইজ করে, তারা খুব সঠিকভাবেই করে যে বিষয়গুলো করে। এবং বিশেষ করে আমি যদি মানে নামই বলি, হাসনাত আব্দুল্লাহ খুবই শক্তভাবে ক্রিটিক করেন, এবং আমি মনে করি যে একজন সত্যিকার বিরোধী দলের সদস্য হিসেবে, হ্যাঁ এটাই আসলে সকলের করবার কথা ছিল, সকলের কাছ থেকেই এটা আমরা আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের। আর যারা বলছে এমন সংশোধিত দেখতে চেয়েছিলাম, তাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে বলি, আমি তো আসলে গত 15 বছর এমন সংসদই দেখেছি। হ্যাঁ, মানে যদি 15 এটি বাদই প্রথম দেন, নয়, এটি প্রথম নয়। না 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 না, 14 সাল থেকে 24 পর্যন্ত আপনি ধরেন না, হ্যাঁ 14 থেকে 24 পর্যন্ত অন্তত 10টা বছর তো আমরা আসলে এই কুসুম কুসুম বিরোধিতা, গঠনমূলক সমালোচনা, তুমিও আছো আমিও আছি, শুধু শুধু তো আর খারাপ কথা আমরা কেউ কারো বিরুদ্ধে বলবো না, একটু একটু পিঠ চাপড়ানো, একটু একটু খোঁচা, মিষ্টি মিষ্টি প্রেম, এই সংসদ তো আমরা দেখছি ভাই। মানে 14 থেকে 24 ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য সেম। ওকে, আমি দেখেন খালেদ ভাই, জি, আরেকটা জায়গা আপনি জি, একটু দেখেন, জি, শেখ হাসিনা আমাদের ক্রমাগত ভয় দেখাইতো, হ্যাঁ যে দেখো জঙ্গি না আবার আইসা পড়ে, হ্যাঁ আমরা ঠিক থাকি নাহলে আবার জঙ্গি আসবে, ইসলামিস্টরা আসবে। এখন আবার দেখি সংসদে নতুন ভয় দেখানো হয়, এই আমরা ঠিক থাকি নাহলে কিন্তু ফ্যাসিস্ট এসে পড়বে, আওয়ামী লীগ এসে পড়বে। মানে ইট ইজ দ্য সেম সার্কাস ফর গডস সেক। কিন্তু কথা, যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। আপনাকে একজন দর্শক অনেকবার একটা মানে ইয়ে পাঠিয়েছেন, সেইটা আমি একটু আপনাকে পড়ি। উনার নাম রাজু আহমেদ রাজান। খালেদ মহিউদ্দিন ভাই, দয়া করে প্রশ্নটি করবেন, রুমিন ফারহানা আপাকে বিএনপি যদি রুমিন ফারহানাকে বিএনপি যদি মহিলা এমপি না বানাতো, বাংলাদেশে কতজন লোক রুমিন ফারহানাকে চিনত? অনুরোধ রইল প্রশ্নটি করুন। আজ বিএনপির বিরুদ্ধে কথা বলছেন উনি। খুবই 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 সঠিক প্রশ্ন। বিএনপি যদি আমাকে নারী আসনে মনোনীত না করত, তাহলে আসলে কতজন আমাকে চিনতো? আমি খুবই বিনয়ের সঙ্গে ভাইকে বলি, বিএনপি গঠনের পর থেকে আজ পর্যন্ত অন্তত 1,500-2,000 মহিলা এমপি বিএনপি বানিয়েছেন। তাদের কতজনকে আসলে আপনারা চেনেন? আমি খুবই বিনয়ের সাথেই প্রশ্নটা করছি, মানে প্রশ্ন আমাকে প্রায় শুনতে হয়, তো অনেক বেশি বিনয় হয় নাই, ঠিক আছে, কিন্তু আমি পয়েন্টটা আমি বুঝতে পারছি যে অনেক বেশি বিনয় হয় নাই। বেঁচে পারেন, আমি পরের প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের অনেক দর্শকও আসলে, আমার বিরুদ্ধে এই অভিযোগ করেন যে দর্শক যেগুলি আসলে গঠনমূলক প্রশ্ন করেন সেগুলির বেশিরভাগ ক্ষেত্রে আমি নাম বলি না বা প্রশ্নটা করি না, কারণ সেই প্রশ্নগুলি আমি নেই যেগুলিতে স্পেসিফিকলি আমাকে গাল লাগাল দেওয়া হয় সেগুলি বা সমালোচনা করা সেগুলি নেই। কিন্তু এইটা আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ যে আমাদের রিসার্চ টিমের পাশাপাশি দর্শকদের অনেকে ওই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বটে। সেই প্রশ্নটা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে 3 দিন আগে বাণিজ্য চুক্তিটা করলো, যেটার মধ্যে থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখপাত্র ছিলেন সেই শফিক সাহেবকে জানতে চাইলাম। শফিক সাহেব বললেন যে এটা যে কোনো সময় এটা বাতিলও করা যেতে পারে, কিন্তু সরকার এটিকে রাখলো। শুধু না, যিনি এই চুক্তিটি করার কৃতিত্ব বেশি দাবি করতে পারেন তাকে আবার এই সরকারের মন্ত্রীও করা হলো। সব কিছু নিয়ে আপনি এইটা একটা সংসদের মাধ্যমে রিভিউ করার একটা দাবি তুলেছেন। এইটার এখন কি অবস্থা? মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা হইতে পারে, যেমন শফিক সাহেব বলতেছেন যে চুক্তিটা খুবই ভালো, ব্যারিস্টার ফুয়াদও বললেন যে হ্যাঁ, ইন্ডিয়ার ইয়া থেকে বাইরে হয়ে আমেরিকার ইয়া খুবই ভালো। তাই আমি বললাম ভালো হলে ভালো, কিন্তু আপনার দাবিটা তো খুব যুক্তিযুক্ত যে সংসদের মাধ্যমে রিভিউ করার দাবি। এই দাবিটার ক্ষেত্রে
আপনি খালি দাবি তুলতে পারেন, মানে এই রিভিউটা একজন সংসদ সদস্য হিসেবে আপনিও করতে পারেন কিনা, মানে আপনিও এইটা আসলে টেবিলে দিতে পারেন কিনা, বা এটা আপনি কিভাবে চান, বা এটা কিভাবে হতে পারে? খালেদ ভাই, আমি দীর্ঘ সময় এটা নিয়ে ভেবেছি যে আমাদের আর্টিকেল 145A অনুযায়ী সংবিধানের যে কোনো বিদেশি চুক্তি যদি সেটা গোপনীয় না হয়ে থাকে সংসদে প্রেজেন্ট করতে হবে। কিন্তু আনফরচুনেটলি সংবিধানের এই ধারাটা আমরা কেউ দেখেও দেখি না। এক, দুই হলো এই চুক্তিটি ভয়ানক বিতর্কিত একটি চুক্তি দুটি কারণে। এক হচ্ছে একটা অনির্বাচিত সরকার নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এরকম একটা চুক্তি করতে পারে কিনা। দুই, এরকম একটা চুক্তি যেটা ট্যারিফ কমানোর নামে করা হলো, সেই ট্যারিফটাই কিন্তু বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। তো সেই ট্যারিফটার উপরে না, ট্যারিফ কমানোর যুক্তিতে যেই চুক্তি করা হলো নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেটা একটা রিভিউ হওয়া দরকার না সংসদে? এইবার আসেন আমার ক্ষমতা প্রসঙ্গে। আমি সংসদ মুলতুবি চাইতে পারতাম, কিন্তু ইতিহাস বলে 2-3টা ইনসিডেন্টের বাইরে সংসদ মুলতুবি হয় না। তো আরেকটা থাকতে পারে যে আমরা স্বল্প সময় আলোচনার জন্য 68 বিধিতে আমি নোটিশ দিতে পারতাম, যেটা স্পিকার মিন করেছেন যে আপনি নোটিশ দেন। আপনি জানেন এই নোটিশটা আমার 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। আপনি আমার বাইরে, আমি আপনাকে আজকে অন রেকর্ড চ্যালেঞ্জ করছি, আপনি আর একটা সংসদ সদস্য জোগাড় করে দেন, একটা, 5টা তো পারবই না, আমার বাইরে আপনি একটা জোগাড় করে দেন যে সংসদে এই চিঠিটা স্পিকারকে দেবে যে এটা নিয়ে একটা স্বল্প সময়ে আলোচনা হবে। আমার মনে হয় যে এটা সবারই আসলে একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। অথচ এখানে সিরিজ অফ লাইজ আছে, যেটার মধ্যে আমি বলা হয়েছে যে ট্যারিফ 37% থেকে 20% বা 19% করছে, কথা সত্য না। এর আগে, চুক্তির আগেই সেটা 20% আইসা ছিল, এবং সেই 20% নিয়েও আসলে কোর্ট একটা অর্ডার দিয়ে রাখছিল, এটার মধ্যে কোনো টাইম বাউন্ড ছিল না, এবং এইটা মিথ্যার পর মিথ্যা বলা হয়েছে। এবং আমি আপনার কথা শুনে আমার কাছে মনে হলো যে এই সংসদে যদি আপনি ছাড়া আর একজন না থাকে যে এইটা আসলে স্পিকারের নোটিশে আনতে পারবেন, আমাদের মনে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি, যেই চুক্তিটার সাথে আসলে জামাতে ইসলামী এবং বিএনপি দুজনের সাথে আসলে কথা বলছে, মানে ভালো চুক্তি, তো ওনারা দুজন এটাকে ভালো বললেই পারে। আমি আপনাকে আরো খোলামেলা বলি, আমার কপালই হলো শত্রু তৈরি করার কপাল, বুঝছেন খালেদ ভাই? আমি আরেকটু শত্রু তৈরি করি। বিএনপি এটাকে আনবে না, আপনি তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, কারণ আনবে না, কারণ যেটাও বিএনপি আনবে না, এটা তো বুঝতেই পারতেছেন। জামাতে ইসলাম পাগল হয়ে যেতেছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন করলে খুবই ভালো হবে। আমি জুলাই সনদের বিপক্ষে না, আমার বাড়ি ভাঙা হয়েছে, আমার উপরে আমি ওই শহীদ মিনার বহুত কিছু, আমি এগুলো ক্রেডিট ক্লেম করার ওই মানে শ্যালো পলিটিক্স বাদ দেই। হ্যাঁ, আমার প্রশ্ন হলো এই যে ভয়াবহ একটা চুক্তি, যেই চুক্তিটা আপনার সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলতে পারে, আপনি তেল আনবেন কোথা থেকে সেটার জন্য তার পারমিশন লাগবে, এবং লাগছে, রাশিয়া থেকে পারে নাই তেল আনতে। আচ্ছা, আপনি মানে যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, এগুলোর যুদ্ধ সরঞ্জাম কোথা থেকে কিনবেন, কম দামে কোথায় পাচ্ছেন, বা আপনি একটা কম্পিটিটিভ ভ্যালুতে যাবেন, এই সুযোগ আপনার নাই এই চুক্তি অনুযায়ী। আরো বহু সমস্যা আছে, আমরা কয়েক হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হব, আর সেখানে আমেরিকা যেই ইয়েতে অল্প কয়েকটা, এবং এটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলবো তখন বলা হবে যে ইন্ডিয়ান ন্যারেটিভ থেকে প্রশ্ন করা হচ্ছে, যে ভাই তাহলে সংসদে আলোচনা কর, তাহলে তো বুঝে যাবে না যে চলেন 350 টাকার আলু খাই এখন বৈশা এখন আমরা আমেরিকান আলু খাবো, ফাইন। আচ্ছা, এখন আপনি আমারে বলেন জামাত কিন্তু আগে হাত ধুয়ে ফেলছে, আমরাই চুক্তিতে হ্যাঁ বলি নাই, তো বলো নাই তো তাইলে যে 1.5 মাস সংসদ চললো একবারও তুললো না, তোমরা এইটা তুললা না কেন? এবং এইটার ব্যাপারে তারা কোনো, এবং আপনি যে বলছেন যে আমরাও মামুরা, এইটার একটা আমার কাছে মনে হয় যে এটাও একটা প্রমাণ। দেখেন, আমার কাছে মনে হয় যে বড় বড় বিষয় যাই হোক, আপনাকে দর্শকের আরেকটা মন্তব্য একটু শোনাই। উনার নাম আল জাইদ ভ্লগস,
উনি বলছেন তাহলে তো বলা যায় ফেসিস্ট হাসিনার আমলে রুমিন ফারহানাও সংসদে কুসুম কুসুম বিরোধিতা করত, প্লটও নিত। শামীম ওসমানের বোন হিসেবে রুমিন ফারহানা বেশ গদগদ এবং আপ্লুত ছিল। আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন, নাহলে আমরা পরের প্রসঙ্গে যেতে পারি। এটা না আসলে অ্যাডোমেনাম ফ্যালাসি, মানে উনি আমার বক্তব্য ওনার খুবই গায়ে লেগেছে, কিন্তু সেটার কোনো জুৎসই জবাব উনি পাচ্ছেন না। এক হচ্ছে আমি প্লট নাই, আমি একদিনের মাথায় প্লটের আবেদন প্রত্যাহার করেছি। আমি কুসুম বিরোধিতা করেছি না আগুন আগুন বিরোধিতা করেছি, এটা সারা বাংলাদেশ জানে। হ্যাঁ, আর কুসুম কুসুম বিরোধিতাটা এখন আমি দেখি যারা আমাকে গালি দিতে চায় তারা ব্যবহার করছে। এই কথাটাই মানে জনকী আমি এই কথাটা প্রথম পার্লামেন্টে বলেছিলাম। আর জননী আর 3 নাম্বার আরেকটা কি বললেন, শামীম ওসমানের বোন। হ্যাঁ নিশ্চয়ই, বিকজ আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বারসদের মধ্যে শামীম ওসমানের বাবা যেমন ছিল, আমার বাবাও ছিল। সো সেই অর্থে শামীম ওসমান আমার বাবার বন্ধুর ছেলে। কারণ আমরা একটা পলিটিক্যাল মানে ফ্যামিলি থেকে একটা লিগ্যাসি বহন করছি, সো দ্যাটস ফাইন। আই মিন এটা হতেই পারে। VGR 937, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এটা একটু বলি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন খালেদ ভাই, উনি আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন, আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল। ওকে ফাইন। না ডক্টর ইউনূস তো ব্যর্থ হয় নাই খালেদ ভাই, উনি 666 কোটি টাকার কর মওকুফ করছে। আমি ষড়যন্ত্র করে, আমি ষড়যন্ত্র আমাকে বাদ দিতে বলছি। ঠিক আছে, আমি পরবর্তী প্রসঙ্গে উনি এখন ভিভিআইপি প্রটোকলের উদ্ভট নজির তৈরি করে ওটা উপভোগ করতেছে। মানে উনি তো ব্যর্থ হয় নাই, উনি যা করতে চাইছিল তাই করে গেছে উনি বাংলাদেশ থেকে। কিন্তু সর্বশেষ সরকার প্রধানের তো 1 বছর আসলে ভিভিআইপি প্রটোকল থাকাই উচিত। মানে এটা নিয়ে আমরা এত উদ্বিগ্ন কেন হইতেছি? মানে যিনি সরকার প্রধান আছেন তিনি তার চেয়ারটা ছাড়া কেন জানেন? হ্যাঁ জি বলেন। হ্যাঁ উদ্বিগ্ন কেন? কারণ এটাকে লুকাইতে চাইছে। কোনো কিছু লুকাইতে চাওয়া ইজ নট ভেরি নাইস। আপনাকে একটা মেসেজ দেয় যে সামথিং ফিশি। লুকাইতে চাইছে কিনা সেটা আমি শিওর না, তবে বেরিসা ফারহানা আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আপনি জানেন যে এই প্রশ্নটাও আপনি হয়তো আপনার মাথায়ও অনেকবার আসছে, যে কারণ সেনাপ্রধান সবসময়, আমাদের যিনি সেনাপ্রধান এখন আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, শেখ হাসিনার সময়ও তিনি ছিলেন, সেই সেনাপ্রধান সবসময় বলে এসেছিলেন যে নির্বাচিত সরকার এলে, মানে 5 আগস্টে ঘটনার পরে নির্বাচিত সরকার এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এখনো যায়নি যে সেনাবাহিনী, এর কারণ কি বলে মনে হয়? অনেকে এই যুক্তি দিচ্ছে যে আর্মি ব্যারাকে ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগ কঠোরভাবে মাঠে নামতে পারে, এই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই। নির্বাচিত সরকার আসছে, 2 মাসের বেশি সময় হলো, ফেব্রুয়ারি 17 না মার্চ এপ্রিল, হ্যাঁ 2 মাসের বেশি সময়, 2.5 মাসের মতো সময় আছে। এটা নির্বাচিত সরকারের ব্যর্থতা। নির্বাচিত সরকার আর্মিকে ব্যারাককে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে, 1। 2 হচ্ছে নির্বাচিত সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানে অ্যাটলিস্ট লিভেবল রাখা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পর ঠিক বলাটা খুবই মানে ভুল হবে। হ্যাঁ, লিভেবল বাংলাদেশ রাখা, সেই ক্যাপাসিটি, সেই কম্পিটেন্স গভর্নমেন্টের নাই। 3 হচ্ছে এই সরকার একই সঙ্গে এই বার্তাও দিচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল কি বলবো পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের নাই। এর বাইরে তো আমি আসলে কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না তার জবাব দিতে পারবো না। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ছিল বাংলাদেশ, সেই সময়ও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে নেমেই ইন্ডিয়ান আর্মিকে বাধ্য করেছিল চলে যেতে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওনার একটা বিরাট সাফল্য হিসেবে দেখা হয়, বিরাট সাফল্য। সো সেখানে একটা নতুন গভর্নমেন্ট, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ কোনো ওয়ার অবস্থায় এখন নাই, আগেও হয় নাই, এখনো নাই। এরকম অবস্থায় সেনাবাহিনী যারা, মানে আমার সবসময় আমাদের সেনাবাহিনী প্রধানকে মনে হয়েছে যে উনি যা বলছেন উনি সেটা মিন করছেন। উনি বলেছেন আমি টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি এই সিভিল দায়িত্ব পালন করতে করতে। দ্যাট ইজ নট মাই জব। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ নট হিজ জব। কিন্তু তাকে এটা করতে হচ্ছে, স্টিল তিনি সেখানে আছেন, স্টিল তিনি সেখানে আছেন, তিনি সেখানে আছেন এবং তাকে এটা করতে হচ্ছে নিশ্চয়ই
এই গভর্নমেন্ট তাকে সেই মানে নিজেরাও সেই ভরসা পাচ্ছে না যে তারা আর্মিকে ছাড়া তারা ল অ্যান্ড অর্ডার কে ঠিক রাখতে পারবে। এবং আমাদের হোম মিনিস্টার ভেরি ইন্টারেস্টিংলি ওনার সকল বিষয় বুৎপত্তি আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মানে উনি সংবিধান নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে হয় যে মানে আমাদের মানে সংবিধানের বড় বড় যারা মানে মানে কি বলবো বিশেষজ্ঞ ছিলেন এবং আছেন এখনো, তারাও খুবই থতমত খেয়ে যাবেন। হ্যাঁ, উনি এত ভালো সংবিধান বোঝেন জানেন। মানে উনি যদি একটু মাটিতে নেমে এসে মানে সংবিধানের বইয়ের থেকে মাটিতে নেমে এসে আইন শৃঙ্খলাটার দিকে একটু তাকাইতেন, যদি মবের দিকে একটু নজর দিতেন, যদি ওনার দলের নেতা কর্মীদের চাঁদাবাজি এবং এলাকায় এলাকায় যে দখলদারিত্ব সেটার দিকে নজর দিতেন, কিংবা ধরুন এই যে হরে দরে কশ্যপ গোত্রের মতন মামলা হচ্ছে হরে দরে, হ্যাঁ সেগুলোর দিকে একটু মানে নজরদারিটা বাড়াইতেন, তাহলে হয়তো মানে আর্মি ব্যারাকে ফিরে যেতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ আরেকটু পিসফুলি ঘুমাইতে পারতো, তাহলে হয়তো যারা কোনো দল করে না তারা আরেকটু বেশি নিরাপদ বোধ করতো। আমার কাছে এটাই মনে হয়। মব নিয়ে যখন কথা বললেন তখন আমি আমার মনে আছে যে আপনার সঙ্গে ঢাকায় যখন আমার কথা হয়েছিল সাক্ষাৎকার আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী আমি আপনাকে কোট করছি, অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনেই একটি শক্তি মাঠে ছিল যারা মবের মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি করত। গত 17 মাসে কয়টি মব ভাঙা হয়েছে, কয়টি মাজার ভাঙা হয়েছে, এই একসময় এগুলির হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও একই রকম ঘটনা দেখছি, একই রকম ঘটনা পাচ্ছে। আপনি ডক্টর ইউনূসের আমলে মবের পেছনে অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনের কথা বলছিলেন, এখনকার ঘটনা এই সরকারের কোনো অংশের ইন্ধন কি দেখেন? এখন তো আমরা মানে থানার ভেতরে মব করা হচ্ছে যেটাতে ছাত্রদলকে আমরা আক্রমণকারী দেখছি, অনেকে বলছেন যে তাদের বিরুদ্ধে মামলাটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই যে ঠিক সমস্যাটা এই জায়গাটাতে খালেদ ভাই, ঠিক এই জায়গাটাতে আমরা একটা ট্রেন্ড সেট করেছে 17 মাস ধরে। হ্যাঁ, যে দাবি আদায় করতে চাও লোক জড়ো করো, কোনো কিছুর মানে কোনো ব্যক্তির কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা একবারে নিতে চাও, মব তৈরি করো, কোনো প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন করতে চাও, মব তৈরি করো, কাউকে চেয়ার থেকে সরাই দিতে চাও, মব তৈরি করো। এই যে একটা কালচার 17 মাস ধরে আমরা একেবারে মানে সমাজের মধ্যে বৈধতা দিয়ে দিলাম, সেটা থেকে তো চট করে উঠবে না মানুষ যদি না আপনি শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করেন। ধরেন খালেদ ভাই আমি আপনার একটু বলি, 21শে ফেব্রুয়ারি আমার উপর হামলা হয়ে ফুল পায়ে পিষে আমার নেতাকর্মীকে পিটায়া ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা ঘটছে শহীদ মিনারে ফুল দেওয়ার সময়। আমি বিএনপি কে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি। হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে। ধরেন ওই দিনই যদি স্বরাষ্ট্রমন্ত্রী একদম শক্তভাবে কন্ডেম করে যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিত, তাহলে কিন্তু এখন তারা এটাকে পলিটিক্যালি পজিটিভ একটা কালার দিতে পারতো, মানে কিছুটা ক্রেডিট তাদের ঝুলিতে গিয়ে জমা হইতো যে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। সে আমাদের দলের বাইরে চলে গেছে, সে স্বতন্ত্র এমপি, কিন্তু আমরা তার বিরুদ্ধে হওয়া কোনো অন্যায়কেও মানব না। ইটস আ ভেরি বিউটিফুল মেসেজ ফ্রম দি গভর্নমেন্ট সাইড। কিন্তু আপনার ব্যাপারে কিন্তু মানে আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, আপনার ব্যাপারে এইসব সিদ্ধান্ত নেওয়া তো মুশকিল, কারণ আছে আপনি তো একাই 100, আপনি তো ডিসি সাহেবকে ধমকান, তাকে আঙ্গুল তুলে বকা দেন, তাকে মানে বাদ করে দেন। মানে এখন আসলে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে থেকে আপনার বিরুদ্ধে আক্রমণটা আপনি ইনিশিয়েট করেছেন কিনা সেইটাও তো একটা আমি ইনিশিয়েট করেছি। উনি দেন অ্যান্ড দেন বিষয়টা অ্যাড্রেস যদি করতেন, পুলিশকে ফোন করতেন। আর আজকালকার দিনে না খালেদ ভাই বিশ্বাস করেন, ওই আমার ম্যাজিস্ট্রেটকে বুড়া আঙ্গুল দেখানো যেমন লুকানো যায় না, আবার একই ভাবে ওই আমার কিছু ইনিশিয়েট আমি করলাম কিনা সেটাও লুকানো যায় না। আর বিশেষ করে স্পটলাইটের নিচে যারা থাকে তাদের তো আরো কিছু লুকানো যায় না। সো এইটা বোধহয় এমন কোন রকেট সায়েন্স হইতো না যে ইনিশিয়েটটা কে করলো, কেন হইলো, কোথায় হইলো। এটার ভিডিও ফুটেজ, মানে স্টিল ছবি হাজার হাজার ফেসবুকে ভাষা বেড়াইতেছে। সো আমি জাস্ট বলতেছি কি, এখন আমি ডেভিলস অ্যাডভোকেট হই, মানে বেচারা বিএনপি এটাকে পলিটিক্যালি এনক্যাশ করতে পারতো, কিন্তু বেচারা বিএনপি ওইটুকু মানে হয়তো মনে করছে দরকার নাই, 222টা সিট আসে, তারপরে হচ্ছে যে যারা আসে তারা মামুরা আসে, তারা আপনি একজন
মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমরা এই জন্য আমি আমার আমরা সংসদের প্রথম দিন বলছিলাম আমরা ফিজিক্সে brute majority is a very bad আমরা signal আমরা signal for the ruling party. আমরা 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 আসলে মানে ইয়া পড়তে গিয়ে আমার এটা প্রায় মনে হয় যে থিটা ক্ষুদ্র বলিয়া ওকে উপেক্ষা করা যায় এখানে। মানে ওইটা Yes. আমি 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 পরবর্তী প্রসঙ্গে যাই। সেই পরবর্তী প্রসঙ্গ হচ্ছে জুলাই সনদ। যে জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এমন কথা আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলতেন, এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও বলছেন, মানে এখন বলছেন, আগে বলেছেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিষয়ে আমরা দেখছি সরকার পিক এন্ড চুজ করছে, মানে এই গুম অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয়, সংবিধান সংস্কার কমিশন এইসব বিষয় বাতিল করে দিয়েছে। এসব নিয়ে কি বলবেন? মানে জুলাই সনদ নিয়ে আপনার অবস্থান কি? এই সরকার যেমন আপনার একটা খুবই ইন্টারেস্টিং অবস্থান আমি দেখি যে সবাই যখন গণপরিষদের, সবাই বলতে মানে বিএনপি ছাড়া বাকি সবাই যখন গণপরিষদ না মানে সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা একটি শপথ নিল, তখন আপনি সেটা নেন না। কিন্তু জুলাই সনদ নিয়ে কি তাহলে আপনি বিএনপির সঙ্গে আছেন না জামাতের সঙ্গে আছেন, মানে নাকি আপনি? দেখুন খালেদ ভাই, আমি কয়েকটা বিষয়ে মনে করি সুরাহা হওয়া দরকার, এটা জুলাই সনদে থাকুক আর না থাকুক। এক হচ্ছে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, এই জায়গাটার পরিবর্তন দরকার। সেটা আপনি প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদের ক্ষমতার ভাগাভাগি বলেন, কিংবা আপনি প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি বলেন, এখানে একটা ব্যালেন্স আসা দরকার। এক। দুই হচ্ছে ৭০ অনুচ্ছেদ কখনোই, আমি যে বললাম যেটা, যে সরকারের সমালোচনা বা সরকারের কোনো সিদ্ধান্তের সমালোচনা করার ক্ষেত্রে কখনোই বাধা ছিল না, কিন্তু ভোট দানে বাধা ছিল। এখন যদি কিছু জায়গায় ভোট দানের সেই বাধা তুলে নেওয়া হয়, মানে কিছু জায়গায় বাদ দিয়ে বাকিগুলোতে মানে ভোট দানে কোনো বাধা নাই, হতে পারে। তিন হচ্ছে আমাদের এই যে উইনার টেকস অলের সংস্কৃতি এবং প্রতিটা ইনস্টিটিউশনের প্রধান, এখন তো শুধু প্রধান না খালেদ ভাই, এখন একেবারে লেজ পর্যন্ত, মানে মাথা ফ্রম হেড টু টো, প্রতিটা লেয়ারে 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 এক যারা পাওয়ারে থাকে তাদের একচ্ছত্র আধিপত্য। এই জায়গাটাকে সরিয়ে ইনস্টিটিউশন গুলোকে শক্তিশালী করার জন্য, সেটা আপনি বিচার বিভাগ বলেন, সেটা আপনি আমলাতন্ত্র বলেন, সেইটা আপনি পুলিশ বলেন, মানবাধিকার কমিটি, যেটাই হোক, হ্যাঁ, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে শক্তিশালী করা এবং সেখানে মেরিটোক্রেসিকে প্রাধান্য দেয়া, এর বাইরে আসলে আমার মনে হয় যে মানে দিস আর দ্য ভেরি বেসিক থিংস যেখানে আমাদের পরিবর্তন আনতেই হবে। কিন্তু আপনার কাছে মনে হয় না যে আপনার বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনেক চেষ্টা করতেছেন, অনেকে বলতেছেন যে তিনি এত বেশি ক্ষমতা বিলিয়ে দিচ্ছেন যে আসলে সালাউদ্দিন সাহেবের মনে প্রধানমন্ত্রী, তিনি হয়তো মানে তিনি বিভিন্ন জায়গায় তো ক্ষমতায়িত করতেছেন অন্যজনের, মানে এই অভিযোগ আমি করতে, মানে আমার কাছে ভালোই লাগে উনি বসে থাকেন, সালাউদ্দিন সাহেব কথা বলেন, ভালোই লাগে। সালাউদ্দিন সাহেবের ওই যে সংবিধান পড়ানো ও ভালোই লাগে আমার কাছে। তা কিন্তু ঘটনা হইতেছে যে উনি তো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেষ্টাই করতেছেন মনে হয়, মানে খোদ সংসদে থাকা অবস্থাতেও কথা বলতে ওকে দিচ্ছেন, খুবই খালেদ ভাই খুবই লো প্রোফাইল মেনটেন করছেন। আমি যদি সরকারকে মানব দেহের সঙ্গে তুলনা করি, মাথা হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আপনি যদি হাত দিয়ে ভাত না খেয়ে পা দিয়ে ভাত খান, তাহলে একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে না? মানে আইনমন্ত্রীর দায়িত্ব হলো সংবিধানের উপর লেকচার দেওয়া, সেটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেয় তাহলে আসলে আইন শৃঙ্খলাটা কে দেখবে? ওটা কি আইনমন্ত্রী দেখবেন? মানে এই যে একটা লেজে গোবরেকে যদি আপনি বলেন ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ, তাহলে আমার আর কিছু বলার নাই। কিন্তু আমি একটা লেজে গোবরে দেখতে পাচ্ছি আর কি, মানে এটা আমার সাথে, আমি জানি যারা পার মাতালের মতো দল মানে না করলে এটা একমত হওয়ার কথা। কিন্তু বেঁচে ফারানা, আমি শুধু মানে আপনাকে একটু মনে করাই দিতে চাই যে তৃতীয় টার্মে যখন রেকর্ড করার জন্য টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী হলেন, যেটা 2005 সালের নির্বাচনে, তখন দেখা যেত যে টনি ব্লেয়ারকে কোনো প্রশ্ন করলেই তিনি চ্যান্সেলর অফ এক্সচেকার, যিনি গর্ডন ব্রাউন, যিনি এবার পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার কাছেই সবকিছু ঠেলে দিতেন। মানে এটা টেলিভিশনে, সংসদে, সবকিছু, এটা তো অসুবিধাটা কি? মানে আমি যদি মনে করি এই উত্তরটা আমার এই কলিগ ভালো দিবেন, তিনি এখন স্বতন্ত্র মানে কি মন্ত্রী, এটা দেখার কি আমার খুব বেশি দরকার আছে?
মানে উনি কোনো তিনি মানে তিনি অর্থমন্ত্রী ছিলেন গর্ডন ব্রাউন, মানে যদি আমি চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার, মানে আমি দর্শকদের জন্য বললাম, কিন্তু অর্থমন্ত্রী সকল বিষয়েই আসলে কথা বলতেন সে সময়। আমি কোনো অসুবিধা আমি 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 এটা শেষ কথা বলি, ওই নির্বাচনে আমাকে আগে লিখে দিতে হয়েছিল ব্লেয়ারকে ভোট দিলে ব্রাউনকে পাবেন। সিরিয়াসলি প্রথম মানে ব্লেয়ারকে, হ্যাঁ, মানে এবং তাই হয়েছে। মানে তো এখন অসুবিধা কি সালাউদ্দিন, মানে তারেক সাহেবকে ভোট না, দিলে সালাউদ্দিন সাহেবকে পাইলে? একদম মানে কোনো অসুবিধা নাই, তারেক সাহেবকে ভোট দিলে পুরো মন্ত্রী পরিষদই পাওয়া যাচ্ছে, তাতেও কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে যদি উনি ওনার মন্ত্রণালয়কে সঠিকভাবে আচ্ছা, একেবারে 100% দেওয়ার পরে উদ্বৃত্ত সময়টা বা উদ্বৃত্ত কাজটা উনি করতেন, তাহলে আর কোনো কথা থাকতো না। আমি সংখ্যাটা এই মুহূর্তে মনে পড়ছে না, গত 2 মাসে একটা হত্যার পরিসংখ্যান বেরিয়েছে, and the number is alarming. আমার নাম্বারটা এক্সাক্ট মনে নাই বলে আমি আর এটা বলছি না এখানে, কিন্তু আমার এটুকু মাথায় আছে যে that figure was alarming. ওকে, এটা কোনো ভালো বার্তা দেয় না। একটা নির্বাচিত সরকার থাকা অবস্থায় কুষ্টিয়াতে যে ঘটনাটা ঘটেছে, একজন মাজারের ব্যক্তিকে ধরে নিয়ে এসে দফায় দফায় মেরে তার মৃত্যুকে এনশিওর করা, এবং এবং তারপরের ঘটনা আরো ভয়ানক খালেদ ভাই, তার পরিবার কিংবা তার মুরিদগণ কেউ মামলা করার সাহস করে নাই। আপনি আপনার রাষ্ট্রে এতটুকু সিকিউরিটি একটা মানুষকে দিতে পারছেন না যাতে তার জীবনের অধিকার নিশ্চিত হয়, তা তো পারছেন নাই, আবার তার পরিবার বা তার নিকটাত্মীয়রা মামলা করবে, সেই সাহসটুকুও যখন তারা সঞ্চয় করতে পারে না, তখন সেটা সরকার এবং আরো প্রিসাইসলি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে ইঙ্গিত করে। না, স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে ব্যর্থ, ওদিকে খারাপ, মানে ইংরেজিতে খারাপ, অঙ্কে ভালো, এরকম তো হতে পারে, তাই না? মানে সবাই, মানে উনি হয়তো সংবিধান, মানে আপনি বলছেন যে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রাথমিক দায়িত্ব, কোনো অসুবিধা নাই। জি হ্যাঁ খালেদ ভাই, তাহলে আমি যদি অঙ্কে ভালো হই আমি আর ইংরেজিতে খারাপ হই, তাহলে আমি অঙ্ক নিয়েই ফার্দার পড়াশোনাটা করবে হয়তো উনি, হয়তো আমি অনার্স মাস্টার্সে ওইটা নিয়ে অঙ্ক নিয়ে উনি হয়তো ইংরেজিতে যাব না। উনি হয়তো ইংরেজির জন্য একজন মানে প্রাইভেট টিউটর হয়তো রাখবেন তখন একটু পরে, মানে একটু গুছাইতে তো একটু সময়, মানে আমরা একটু আগে শুরু করেছি কিনা তার সমালোচনা, সেটা আমি বুঝতে চেষ্টা করতেছিলাম, যে মানে একদম প্রথম দিন থেকে। আমি বরং এটা বলি যে আমরা তাকে ওয়েক আপ কল দিচ্ছি। আচ্ছা, ওয়েক আপ কল দিচ্ছেন। যাই হোক, এর মধ্যে ইন দ্য মিন টাইম দর্শক মোহাম্মদ মেহেরাজুল ইসলাম উনি বলছেন, ভাই আমার নাম খালেদ মহিউদ্দিন, আপনি লিখেছেন যে খালেদা ভাই আপনিও দেখি কুসুম কুসুম প্রশ্ন করতেছেন। ঠিক আছে, মেনে নিলাম। আমি একটু আপনার কাছে ওই যে ডিজিটাল সিকিউরিটির প্রসঙ্গে একটু আসি, যে বেশ কিছুদিন ধরে যারা মানে বিভিন্ন রকম মানে সাইবার ক্রাইম বা বট আইডির আক্রমণের শিকার, আমরা যদি ওইভাবে বলি, তার মধ্যে আপনি একজন, মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে কোনো ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না। আপনি এখন কেমন দেখতেছেন আসলে মত প্রকাশের স্বাধীনতা, এই বট আইডি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলি আসলে কিভাবে আপনি দেখেন? মানে কথা হইলো যে আমরা কি কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বললো, আমরা কি তার আসলে গ্রেপ্তার দাবি করতেছি, সেইটা কি আবার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে কিনা? মানে কি আছে যদি কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা ছড়ায় বা একটা ফটো কার্ড তারা দেয়, এটাকে আমরা এত অপরাধ হিসেবে কেন দেখবো, বা এখানে ফাইন লাইনটা কোথায়? ফাইন লাইনটা আমার কাছে যেটা মনে হয়, মানে আমি তো অসম্ভব রকম এগুলোর শিকার হয়েছি। একে তো নারী, তার উপর এস্টাবলিশমেন্ট বিরোধী নারী, তার উপর ওমেন উইথ আ ভয়েস, সো আমাকে ভয়ানক রকম আক্রমণের শিকার হতে হয়েছে। এবং গত কয়েক বছর ধরে আসলে আমার কাছে মনে হচ্ছে ফাইন লাইনটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ, আপনার সেই মিথ্যা ফটো কার্ড একটা অস্থিরতা তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত এটাকে পাত্তা দেওয়ার কিছু নেই। ধরুন বলা হলো যে আপনি ধর্মের বিরুদ্ধে এই কথা বলেছেন, যেটা আপনি বলেন নাই, এবং এটা আপনার জীবন এবং আপনার পরিবারের উপর একটা হুমকি তৈরি করছে, তখন আমার মনে হয় এই ধরনের মিথ্যাকে দেন অ্যান্ড দেয়ার অ্যাড্রেস করতে হবে।
দেন অ্যান্ড দেয়ার এই ব্যাপারে অ্যাকশন নিতে হবে। কিন্তু এর বাইরে আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে গালাগালি, নোংরা কথা, বিশ্রী মানে ফটোশপ করা আপনার ছবি, যেরকম যা ইচ্ছা করে আপনার আর যেরকম কি। রুচি, আপনার রুচিকে আপনি প্রতিনিধিত্ব করেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা যাই হোক, একেবারে আপনার যা রুচিকে ইচ্ছা আপনি করে প্রতিনিধিত্ব দিয়ে। করেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ। আমি একটু পুরনো প্রসঙ্গে, দর্শক যেহেতু এই প্রশ্নটা বারবার করতেছেন, সেই জন্য আপনাকে একটু বলি। উনার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। যে উনি একটি শপথ নিয়েছেন, আরেকটি কেন নেননি, সেটি একটু সংক্ষেপে বলবেন কিনা? হ্যাঁ, আমি তো বহুবার বলেছি, আবারও বলছি, যেহেতু আমি প্রথম শপথটা এক্সিস্টিং সংবিধানের অধীনে নিচ্ছি, সেহেতু দ্বিতীয় শপথটা আমি নিতে পারি না। কারণ দ্বিতীয় শপথটা নেওয়া মানে হচ্ছে প্রথম শপথটা নালিফাই হয়ে যায়। প্রথম শপথ অনুযায়ী যে সংবিধান, সেই সংবিধানে আমাকে বলে দিচ্ছে যে কোন কোন, মানে আমি যদি পরিবর্তন আনতে চাই কিভাবে পরিবর্তন আনবো, 142 আর্টিকেল। তো এরপরে যখন আমি আরেকটা শপথ নেই এবং সংবিধান সংশোধন পরিষদ গঠনের জন্য শপথটা নেই, তখন আসলে আমার প্রথম না, শপথটা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে থাকে না। বেঁচে ফেরা না, প্রশ্নটা হচ্ছে যে আপনি তো জানতেন যে আপনাকে দুটো শপথ নিতে হবে, কারণ এই ব্যাপারে একটা অধ্যাদেশ না। জারি হয়েছে নভেম্বরেই। আপনি জানতেন যে একটা পরিষদ হবে যারা সংবিধান সংস্কার করবে, সেই শপথটাও নেওয়া হবে, একই দিনে সেই শপথ নেওয়া হবে। এটা তো একটা অধ্যাদেশে, এটা তো লেখা ছিল। আপনি তো আগে এটাতে বলেন নাই যে আপনি এটা নেবেন না। আরো একটা কথা হলো যে মোটামুটি ভাবে 70-75 জন তো ওই দুই শপথ নিছেন, তাদের শপথ মানে কি ভঙ্গ হয়ে গেছে? তারা কি বাদ হয়ে গেছে? তারা তো রীতিমতো সুন্দর সুন্দর কথা বলতেছেন, সংসদে ভালো কথা বলতেছেন। দেখুন দেখুন খালেদ ভাই, পলিটিক্সে না প্রশ্ন যদি আমরা করতে থাকি, আমরা কিন্তু এই 1.5-2 বছরে বাংলাদেশে যা যা ঘটেছে, তারা কেন বিপ্লবী সরকার গঠন করলো না? এখন কি দাঁড়িয়েছে, সংবিধানের কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন, কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন না। মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি সংসদ গঠন, সরি, গভর্নমেন্ট ফর্ম করছেন, ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি। আপনি আবার ওই রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন, কিন্তু আবার বলছেন এই রাষ্ট্রপতি সংসদে এসে দাঁড়ালে আপনি মব করে তাকে সরিয়ে দেওয়ার একটা মানে পায়তারা করছেন। মানে এটা মানে কি একরকম, মানে মনে হচ্ছে একটা বড় কেক পাওয়া গেল, আপনি একবার এদিকে খাচ্ছেন আবার বন্ধুকে ডেকে ওইদিকে দিচ্ছেন। সেইটা তো মোটামুটি ভাবে আমরা সবাই করতেছি। মানে আমরা সংবিধান করতেছি, সংবিধানে যা কিছু আছে সেগুলির অর্ধেকটা মানতেছি, অর্ধেকটা মানতেছি না, কিছুটা ভালো লাগলে মানতেছি, কিছুটা ভালো লাগলে মানতেছি না। এটা ভালোই, এটা খারাপ না। কারণ মনে হয় যে সংবিধানের জন্য তো মানে আমরা পরবর্তীকালে আমরা যাই করব সেইটাই সংবিধান, এটা তো আমরা আগেও দেখে আসছি। পরে এগুলি সবগুলি ঠিক হয়ে যাবে, এতে অসুবিধা নাই। কিন্তু সব রাটিফাই করে ফেলবো, হ্যাঁ, সব আমরা যা যা করছি সবকিছু শুদ্ধ বলিয়া গণ্য হইবে, বাস তত কোনো গণ্য হইবে, তাহলে তো কোনো অসুবিধা হবে না। আমি এই প্রসঙ্গে যখন প্রশ্নটা করব, তখন দর্শকরাও আসলে কাছাকাছি বিষয়ে কথা বলতেছেন যে গত 1 বছর ধরে যারা আপনাকে পছন্দ করেন, তারা আপনার কথা পছন্দ করছেন, তাদের বড় একটি অংশ আবার এই অভিযোগ তুলছেন যে আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন। মানে আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, আপনার মনের মধ্যে আওয়ামী লীগটাই আছে, অনেকে এরকম বলতেছেন। যখন বিএনপি আইসিইউতে ঢুকে আমি গিয়ে বিএনপি রে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢুকে আমি গিয়ে আওয়ামী লীগ রে বাঁচাই। না, হইলেন লাইফ সেভিং মেশিন, আপনি তো সময় বিএনপি করতেন, সেজন্য আপনি বিএনপিকে বাঁচাইতে চেষ্টা করছেন। আপনি তো আওয়ামী লীগ করেন না, নাকি করেন সেজন্য গোপনে? মানে না, আমি আওয়ামী লীগ করি না, অবশ্যই আমি আওয়ামী লীগ করি না। কিন্তু আমি আপনাকে কিন্তু এই উত্তরটা দিয়েছি যে যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে, তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করবেন, আমি আপনাকে তখনই বীর বলবো যখন সে তার সর্বোচ্চ শক্তির অবস্থাতে থাকে। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজকে যারা কমেন্ট করছে তাদেরকে নিয়ে কিছু বলা কি ঠিক হবে? না, মানে ঠিক আছে, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি কিছু। আপনি বুঝে নেন। জি জি জি। তাহলে আপনি আসলে মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষে কথা বলছেন, ব্যাপারটা কি এরকম? যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো, তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করব? মানে অনেকে এই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায়রে তো অন্যায় দিয়ে করব কেন জানেন? হ্যাঁ, জি বল। না 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 না, কখনো না। জি, ঘৃণার পাল্টা ঘৃণা যখন আপনি শুরু করবেন না, ঘৃণার চাষের বাইরে আপনি আর কিছু দেখবেন না।
মানে আই ফর অ্যান আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড। ব্লাইন্ড, রাইট। সো আমি সেটা করব না। তো আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, ফর গডস সেক তাকে মাটিতে ফেলে দিতেন, হ্যাঁ, তো এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল, তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটা প্রতিবাদ করতে হবে, না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি ব্যক্তির চর্চাটা করি। আমি সেটা করতে চাই না খালেদ ভাই। বেঁচে ফেরা না। আমাদের আবার একটু পিছনে যেতে হচ্ছে দর্শকদের কারণে। উনার নাম আমি সান্ধি অন্বেষা এরকম কিছু একটা নাম। উনি বলতেছেন রুমিন আপাকে এনসিপির 6 জন এমপিকে অ্যাপ্রোচ করেছেন ইউএস চুক্তি নিয়ে, করলে তাদের রিপ্লাই কি, না করলে উনার দাবিটা কতটা সঠিক? আপনি আসলে তাদেরকে অ্যাপ্রোচ করেছেন কিনা, যদি এক কথা জবাব দেন আমাদের অন্য প্রসঙ্গে যাওয়ার আগে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, 6 জন এমপি, জি, না আমি অ্যাপ্রোচ করিনি, কারণ আমার মনে হয়েছে যে যদি তারা করারই হতো দলগতভাবে, তাদের এটা আর বহু আগেই করার কথা। আমি কোনো উপায় অন্ত না দেখেই এককভাবে এটা তুলতে বাধ্য হয়েছে, এবং যেহেতু আমাদের হাতেও সময় নাই আর একদিন মাত্র, সো আমি পয়েন্ট অফ অর্ডার ছাড়া আমার আসলে আর কোনো উপায় ছিল না। ওকে ওকে, আরেকটা মন্তব্য আপনি নেন প্লিজ। উনি সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেন, কিন্তু এখানে সমালোচনা করছেন, এটা কি ঠিক? বিরোধিতা করলে সংসদে করতেন, এটা নিয়ে কি বলবেন? ওনার নাম চায়না আরাফাত, ইয়াসিন আরাফাত, মানে যার নাম, হ্যাঁ ইয়াসিন আরাফাত বোধ হয়, মানে ঠিক আছে, হ্যাঁ, মানে সংসদে আপনি সরাসরি প্রশংসা করেছেন, এখানে আপনি নিন্দা করছেন, সংসদে আপনি কেন তার? কিছু কথা আমরা সার্কাস্টিক্যালি বলি, সার্কাসম যদি না বোঝে তাহলে আসলে কিভাবে বুঝায় বলবো যে ওটা আসলে সার্কাসম ছিল, এটা কিন্তু একটা জোক ছিল, মানে দ্যাটস টু মাচ। জোক বলে দিয়ে আসলে একটু বলতে হবে যে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে পারেন যে সংসদে আপনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কি বলেছেন, মানে জোকটাও যদি একটু বলতেন আর কি তাহলে। আমি কিন্তু আজকেও বলছি উনি সংবিধানে অসাধারণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওনার অসাধারণ অন্য জায়গায় হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। ভারত যেন ডক্টর ইউনূস সরকারের বিদায় আর বিএনপিকে ক্ষমতায় আনার জন্য মুখিয়েছিল, এটা অনেকে বলে থাকেন, কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ভারতের পর্যটন ভিসা স্বাভাবিক করা হবে, সেইটাও একটা একরকম কথা আমরা শুনতেও পেয়েছিলাম। কিন্তু আমার কাছে ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপি সরকারের ভারত বিষয়ে অবস্থান খুব বেশি বদল মনে হয় না, শুধুমাত্র জনাব খলিলুর রহমানের ভারত সফর করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ, মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে একটা কথা আদায় করা ছাড়া। আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সিরিয়াস? মানে আপনার টেকটা কি, আপনি যদি একটু বলতেন। আমি একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা ভারত কখনো করবে না, বিকজ শেখ হাসিনা ওয়াজ দ্য টেস্টেড এন্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ ইন্ডিয়া। এখন যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয়, এটা কিন্তু তাদের অন্য বন্ধু যারা আছে বিভিন্ন দেশে, তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে। এক, দুই হচ্ছে ভারত কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে কেউ যদি তাদের দেশে আশ্রয় নেয়, তাহলে তারা তাকে কখনো তার দেশে পুশ করে না। দালাই লামার কথা তারা কিন্তু খুব বলে। সো এখন আমি এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় না শেখ হাসিনাকে তারা ব্যাক করবে। আর তাছাড়া আমাদের বন্দি, মানে যে বিনিময় চুক্তিটা আছে, হ্যাঁ, মানে ফেরত পাঠানোর যে চুক্তিটা, সেটা কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস আছে। আমি মানে গত 24 সালে পড়েছিলাম এটা, এখন আর অত একদম এক্স্যাক্টলি বলতে পারবো না আপনাকে, মুখস্থ নাই, কিন্তু যদি পলিটিক্যাল মোটিভেটেড কেস যদি তারা মনে করে, হ্যাঁ, তখন কিন্তু তারা কিছুতেই আর বন্দিকে ফেরত পাঠায় না। এবং ডেফিনেটলি শেখ হাসিনা যেহেতু পলিটিশিয়ান, ওনার কেস তো পলিটিক্যালি মোটিভেটেড, তো তারা বলবেই। সো মানে এইসব নানান দিক দেখে আমার কাছে মনে হয়েছে যে না, এটা তাদের ফেরত পাঠানোর কথা না। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদে দেওয়া এই বক্তব্য
সমর্থন করেন কিনা প্রিয় দর্শক। এনসিপি, আপনি এনসিপিতে যোগ দিতে পারেন সোশ্যাল মিডিয়াতে এমন আলোচনার প্রেক্ষিতে। আপনি নিজেই ফেসবুকে জবাব দিয়ে যা বলেছেন সেটি আমরা দেখেছি যে সরাসরি হা না বললেও পরে এক সাক্ষাৎকারে সেটিকে গুজব গুঞ্জন বলেছেন। আপনার ফেসবুক পোস্টে আপনি ইংরেজিতে বিখ্যাত বাণী একটা করেছেন, যার বাংলা অনুবাদ অনেকটা এরকম হতে পারে: গুজব রটায় নিন্দুকেরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে স্পষ্ট এই ধরনের কোনো প্রস্তাব আপনার কাছে এসছে কিনা। দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে আপনি আসলে এনসিপিতে গেলে একটা নতুন যুগের নতুন বন্দোবস্তের রাজনীতি আমরা দেখতে পেতাম। এই মুহূর্তে আমার কোনো দলেই যাবার কোনো রকম কোনো পরিকল্পনা নাই, কোনো দলেই না। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, আমি আমার রাজনীতিটা অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য আমি আমার মতো করে করতে চাই। আপনি আপনার মতো করে করাটার ক্ষেত্রে এইটা কি আপনার কখনো মনে হয় কিনা, এই প্রশ্নটা আমার, যে আপনি আসলে সারা বাংলাদেশের সব বিষয়ে আপনি কথা বলার থেকে এখন কিছুটা আপনি কি এইটা প্রেফার করতেছেন যে আপনার সংসদীয় এলাকা নিয়ে কথা বলার? কারণে এর আগে আপনি ছিলেন মনোনীত সংসদ সদস্য, এবার যেহেতু আপনি সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আপনি আসলে আপনার সেই ব্রাহ্মণবাড়িয়ার আসনটা নিয়ে ভাবছেন, বাংলাদেশের পলিসি নিয়ে আপনাকে আসলে খুব বেশি মানে আপনার বলারও সুযোগ কম, দেখারও সুযোগ কম। আমি সেভাবে বলবো না, আমি সেভাবে বলবো না। দেখুন, আমি যে কয়টা বিষয় সংসদে আমাকে খুব কম সুযোগ দেয়া হচ্ছে, ভীষণ কম, কিন্তু সেটার বেস্ট ইউটিলাইজ আমি করার চেষ্টা করেছি। এর মধ্যে আমি 50-50 হিসেবে ভাগ করেছি। ধরেন, আমি মবের বিরুদ্ধে যেমন বলেছি, আমেরিকা বাংলাদেশ চুক্তির ব্যাপারে যেমন বলেছি, হামের টিকা নিয়েও বলেছি, আমি একই সাথে আবার আমার এলাকার যেই সমস্যাগুলো সেগুলো নিয়েও আমি কিন্তু কথা বলেছি। সো আমি মনে হয় যে আমি আমার খুবই সীমিত সুযোগকে 50-50 করে ভাগ করার চেষ্টা করেছি। আর আমার এলাকার প্রতিটা ভোটার 5 লক্ষ ভোটার আমার এলাকায়, খালেদ ভাই, আমি যদি সত্যিকার অর্থে মানে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের যদি কারো প্রতি কৃতজ্ঞ থেকে থাকে, আমি আমার ভোটারদের প্রতি কৃতজ্ঞ। তারা আমার সকল অসম্মান, সকল অবহেলা, সকল আমি কি বলবো অন্যায়, এবং অন্যায় যেটা হয়েছে সেটার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে, আমাকে ভালোবেসে, আমার পাশে দাঁড়িয়ে। এবং পুরো ভোটের সময়টা তারা যে কিভাবে আমার পাশে ছিল, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, আমার মনের জোর দিয়ে, কারণ সবাই বহিষ্কার হয়েছে, 200-র উপরে বহিষ্কার হয়েছে। বিশ্বাস করেন, একটা কর্মী যদি এসে আমাকে বলতো আপা বহিষ্কার হয়েছি, মনটা খারাপ, আমি ভেঙে যেতাম। এই একটা ছেলেও আমাকে বলেনি আপা মন খারাপ। সো ওদের এই ঋণ আমি কিভাবে শোধ করব? ওদের ঋণ আমাকে শোধ করতে হবে, তো না বাকি জীবন আমি ওদের ঋণ শোধ করব। আপনার আলাদা কোনো একটা দল গঠন করা বা ওরকম কোনো কিছু করার, একটা তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ হওয়ার এরকম কোনো ইচ্ছা এই মুহূর্তে বা পরিকল্পনা এই মুহূর্তে আপনার নাই? সময় বলবে। আচ্ছা, একজন দর্শক সায়েম খান, উনি এতক্ষণ বলছিলেন যে খালেদ মহিউদ্দিন দুর্নীতি করছেন, তারপর বলছেন যে পাঠকদের সঙ্গে দুর্নীতি করছেন, এখন বলছেন যে খালেদ ভাই দর্শকদের কমেন্ট পড়তে ভয় পাচ্ছেন। ঠিক আছে, আমি আর আরেকজন দর্শক উনি বলেছেন যে খালেদ ভাই গুপ্ত আওয়ামী লীগ রুমিন ফারহানাকে আইনের আওতায় আনাতে হবে সরকারকে, খালেদ ভাই রুমিন ফারহানাকে জানিয়ে দেন। ঠিক আছে, জানালাম, থ্যাংক ইউ। আমরা যে প্রশ্নটি করবো সেইটাও একটু আইনের সাথে সম্পর্কিত। নারী এমপিদের নিয়ে জামায়াতের একজন সংসদ সদস্য মানে কদর্য মন্তব্য করেছিলেন, আমি যদি এভাবে বলি, মানে একটু, যে তার এলাকার অনুষ্ঠানে আপনি সংসদে এই নিয়ে কথা বলেছেন, বিচার চেয়েছিলেন, কিন্তু স্পিকার তখন জানিয়ে দিলেন বিষয়টি আসলে সংসদের এখতিয়ারের বাইরে, যেহেতু এটা সংসদের মধ্যে ঘটে নাই। এই নিয়ে আপনি আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, নেয়ার পরিকল্পনা আছে কিনা, ফরমালি বা ইনফরমালি জামাতের কেন্দ্রীয় স্তরে কোনো প্রতিকার চেয়েছেন কিনা? আমরা কিন্তু দেখেছি কাছাকাছি ঘটনা, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানি করা মন্তব্য করার অভিযোগে জামায়াতের সেই এমপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি একটু আগেই তো এটার উত্তর দিলাম খালেদ ভাই, যে যতক্ষণ পর্যন্ত এটা কারো জান মাল এবং জীবনের উপর হুমকি তৈরি না করছে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে খুব বেশি না, কিন্তু আপনি সংসদে যেহেতু কথাটা তুলেছিলেন, সেই জন্য বলছি আর কি। আমাকে যেটা হয়েছে, জামাতের আমির নিজে ফোন করেছেন 2 বার, এন্ড দলগতভাবে ওরা দুঃখিত হয়েছে এবং আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, সরি বলেছে। তো আমার মনে হচ্ছে ঠিক আছে, এটা নিয়ে আর ফার্দার যাওয়ার দরকার নেই। আচ্ছা, জামাতের আমির নিজেই আপনাকে ফোন করেছেন এবং দলগতভাবে ব্যাপারটা নিয়ে মানে
দুঃখ প্রকাশ হ্যাঁ, করেছেন। এই ব্যাপারটাই আসলে মানে একটা ইনফরমেশন আমাদের জন্য। যাই হোক, এবারের মনোনয়ন, এটা আমাদের মানে মানে শেষ প্রশ্নের আগের প্রশ্ন। এবারের মনোনয়ন, নির্বাচনের মনোনয়ন প্লাস সংরক্ষিত আসনে মনোনয়ন নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আপনি একটু যদি পুরোটার ব্যাপারটা বলেন, কারণ জামাতে ইসলামী নারীদের আসলে মনোনয়ন দেয় নাই। তাদের যে এলআই এনসিপি মনোনয়ন দিলেও তাদের বেশ কিছু নারী সদস্য এবং গুরুত্বপূর্ণ নারী সদস্য আসলে ওই ইলেকশনে এক হওয়ার জন্য সেটা আলাদা হয়েছে, কিন্তু তারা মানে ইলেকশনে জামাতের সাথে জোট করার জন্য তারা আলাদা হয়ে গিয়েছে, কিন্তু তারপরও তারা এটা বজায় রেখেছে ওই জোটটা। আবার বিএনপি মুখ চেনা কিছু লোককে নমিনেশন দিলেও সেটা সংখ্যা খুব কম মূল ইলেকশনে। সংরক্ষিত আসনে যাদের দিয়েছে তাদের মধ্যে সংস্কৃতি কর্মী এবং অনেকেই আসলে কিনেছিলেন, কিন্তু মূলত রাজনীতিবিদদের রাখা হয়েছে সেখানে। জামাতে ইসলামী থেকে এবং এনসিপি থেকে যাদের মনোনয়ন দিয়েছে তাদেরকেও আপনি মোটামুটি চেনেন। এই সংরক্ষিত আসনে মনোনয়ন এবং মূল মনোনয়ন নিয়ে যদি আপনি একটু বলতেন, এবং নারীর অবস্থান, নেতৃত্ব। আমাকে যখন প্রশ্ন করা হয় যে দুটো দল কতটুকু নারী বান্ধব, আমি বলি একটি দল 0% আর অন্যটি 3% নারী বান্ধব। যদিও যদিও দেখুন, এই যে এত বলা হচ্ছে সংস্কার, জুলাই সনদ, একেবারে মানে পাগল হয়ে যাচ্ছে পুরো সংসদ। এই জুলাই সনদের আগে যে কমিশনগুলো হয়েছিল, সেখানে নারী কমিশন বলে একটা কমিশন হয়েছিল। এবং সেই কমিশনের রিপোর্টকে আমলে নেওয়া তো পরের কথা। সেই কমিশনে যারা সদস্য ছিলেন তাদেরকে যে ভাষায় পাবলিকলি অ্যাড্রেস করা হয়েছে, গালাগালি করা হয়েছে, ভেরি আনফরচুনেট, ভেরি ভেরি আনফরচুনেট। এক দলের সবশীল বলছে নিজেকে, মুক্তিযুদ্ধের চেতনা লালন করছে প্রতি মুহূর্তে মুহূর্তে, কিন্তু নমিনেশন দেওয়ার সময় 3 পয়েন্ট সামথিং, এবং প্রত্যেকেই আবার পিতা বা স্বামীর কোটায় মনোনয়ন। তো মানে আসলে হচ্ছে না, হলোটা কি, তাই না? এই বিচারটা দর্শকই করুক। আপনি বলছেন যে আরেকজনের পরিচয়। যাই হোক, আওয়ামী লীগ নিয়ে আসলে আমাদের দর্শকদের প্রশ্নের শেষ নাই। একটা প্রশ্ন কমন, সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কারণ তারা মজলুম সেই জন্য, কিন্তু আপনি এটা নিয়ে মন্তব্য করবেন কিনা যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই, এত বড় অপরাধ করার পর আওয়ামী লীগ যখন ক্ষমা চায় নাই, বা আওয়ামী লীগ কি তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে কিনা, আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন? এইটা ভবিষ্যতের ফেসিস্ট যদি কেউ হয়ে উঠতে চায় সেইটার পথ উন্মুক্ত করবে কিনা? আচ্ছা, দেখুন, এখানে অনেকগুলো বিষয়। আওয়ামী লীগ ক্ষমা চায়নি। ক্ষমা চাওয়া না চাওয়াটা তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ডিসিশন। ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, এটা সময় বলবে, এবং এটার মূল্য তার রাজনীতির মাধ্যমেই চুকাতে হবে। কিন্তু এখন তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দেবেন কিনা, বা তাকে বন্দী হিসেবে আপনি কিভাবে ট্রিট করবেন, কিংবা আপনি, যেহেতু এটা একটা পলিটিক্যাল পার্টি, সো তার সে রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা আপনি কি মানুষের হাতে ছাড়বেন, নাকি এটা আপনি ক্ষমতার বলে আপনি ঠিক করবেন যে আমি ঠিক করে দিলাম যে ওরা এখন রাজনীতি করতে পারবে না, আমি ঠিক করে দিলাম যে ওরা নির্বাচনে অংশ নিতে পারবে না? এখন এটা কি মানে আমরা নির্বাহী আদেশ দিয়ে, যেহেতু এখন ক্ষমতা আমরা পেয়ে গেছি, আমরা ঠিক করব, নাকি এটা আসলে মানুষের হাতে, 20 কোটি মানুষের হাতে ছেড়ে দিলাম? আচ্ছা ঠিক আছে, ভোট দেওয়া মানুষ ওরে, যেমন ধরেন জাতীয় পার্টিকে শূন্য একটা আসনও পায় না, জিএম কাদেরও জিততে পারে না নির্বাচনে, ঠিক আছে? এখন আওয়ামী লীগকে যদি মানুষ তার ভোট দিয়ে প্রত্যাখ্যান করত, এই যে সরি বলে নাই, এই যে কোনো রিমোর্স নাই, এই যে তারা মানে অগস্ট মাসে এবং জুলাই মাসে ভয়াবহ গণহত্যা চালাইছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সো ইত্যাদি কারণে যদি মানুষ তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিত, তাহলে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কি আরো অনেক বেশি দুর্বল হইতো না? অবশ্যই। তাহলে কি আওয়ামী লীগের রাজনীতিটা আরো অনেক বেশি মানে মলিন হয়ে যাইতো না? কিন্তু সেই সুযোগটাই তো আমরা তাদের দিলাম না। অবশ্যই। আমার মনে আছে যে সম্ভবত আপনার সঙ্গেই আলাপে যখন ডয়চে ভেলেতে ছিলাম, আমি এরকম বলেছিলাম, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, আমি তখন এরকম বলেছিলাম যে শুধু প্রধানমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দেন, তারপরে শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার, তারপরে ভোট দেন। একদম, তারপরে ভোট দেন, তারপরে ভোট দেন। আমার কাছে কিন্তু মনে হয় যে আওয়ামী লীগ বলতে যে জুজুর মানে মানে এইটা খুবই মানে বলা হয় যে আওয়ামী লীগকে আসতে দিলে আওয়ামী লীগ একদম, ব্যাপারটা আসলে সেরকম নাই হওয়ার কথা ছিল, এবং সেটা আসলে জনগণের কাছেই ছেড়ে দেওয়া উচিত ছিল। ব্যাপারে আমি আপনার সাথে একমত। যাই হোক, দর্শকদের আমি একটা জায়গায় একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আওয়ামী লীগ নিয়ে আমাকে নিয়ে খুব মানুষের তো খুব কৌতূহল। আমি মানুষকে একটা কথা বলি, আপনি যতবার মব করবেন, হ্যাঁ আমি বাংলাদেশের মানুষকে বলতেছি, আপনি যতবার মব করবেন,
আপনি যতবার পিটায় মানুষকে মারবেন, আপনি যতবার মিথ্যা মামলা দায়ের করবেন, আপনি যতবার মানে সাবেক স্পিকারের মতন যার ইমেজ আছে তাকে মাটিতে ফেলবেন ধইরা নিয়ে যাওয়ার নাম কইরা, হ্যাঁ, আপনি যতবার তাদের মতন মানুষের বিরুদ্ধে খুনের মামলা দিবেন, হ্যাঁ, মানে যেটা আপনার কানে অদ্ভুত শুনাইতেছে, মানে শিরিন শারমিন গিয়ে খুন করছে, হ্যাঁ, মানে যেমন রুমিন ফারহানা, আমার কিন্তু খুনের মামলা ছিল আমার বিরুদ্ধে। তো এগুলা না, আপনি যতবার এগুলা করবেন আপনি ততবার আপনার কর্মকাণ্ড দিয়ে আওয়ামী লীগের শক্তিশালী করবেন। অ্যাবসলিউটলি, লিখা রাখেন এটা আমার অ্যাবসলিউটলি, কাছ থেকে। অ্যাবসলিউটলি। অন্যায় 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 মানে ন্যায্যতা আসলে যাই হোক, আমি আরো দু একজন দর্শকের মতামত আপনাকে একটু বলি। ওই দর্শকদের মতামতগুলি যেহেতু লাইভ কমেন্টগুলি সেগুলি হারিয়ে গেছে, কিন্তু সেগুলির মধ্যে অনেক দর্শক একমত হয়েছেন যে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা আমাদের জন্য ভালো কি খারাপ সেটা কোনো না কোনো ফরম্যাটে পুরোপুরি আলোচনা করা উচিত। আমি নিজে 36 পৃষ্ঠা চুক্তিটা পড়ে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে যারা এই চুক্তি করছে তাদের শাস্তি হওয়া উচিত না, বরং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, এই সরকার আইনা মন্ত্রী করা হয়েছে। আমি এটার কোনো জানি না এটা কি কেমনে এটা সম্ভব হলো, এবং খালি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমি দোষ দিচ্ছিলাম এই চুক্তিটা করার জন্য। পরে দেখি যে উনি বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষের সঙ্গেই কথা বলছে এবং দুই পক্ষই আসলে এই চুক্তিটাকে ভালোই বলতেছে, না কইরা কি উপায় ছিল, আমাদের নাকি অনেক বিপদ টিপদ হইতো, এই হইতো সেই হইতো। তো সেটা নিয়ে আমি দাবি করি যে এটার মধ্যে নিয়ে একটা আলোচনা হোক। অনেক দর্শকও এটার মধ্যে এটা বলছেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তিটা নিয়ে আমাদের অবশ্যই 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 আলোচনা হওয়া উচিত, আমাদের জানা উচিত, ভালো হইলে ভালোটাও আমাদের বোঝা উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে, আরেকটা একটু বলি, উনি হলো মোহাম্মদ আতিকুল্লাহ, উনি বলছেন খালেদ ভাই আমরা যখন অন্যের কিরানক হয়ে খেলবো তখন আসলে আমরা কেউই নিরপেক্ষ থাকতে পারবে না, আপনিও হয়তো অন্যের ক্রিয়ানক হয়ে খেলেছেন। বাহ, খুব ভালো। যাই হোক, আপনার বেশা রুমিন ফারহানা, আমাকে অনেক দর্শক জিজ্ঞেস করে যে নেগেটিভ কমেন্টগুলি পড়ার দরকার কি। আমি মনে করি নেগেটিভ কমেন্টগুলি পড়ে আমি আসলে দেখতে চাই যে মানে আমি এঙ্গেজ করতে চাই তাদের সঙ্গে, তাদের বক্তব্যটাও সামনে আনতে চাই।